থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ। ভেরি গুড ইভিনিং। আপনারা যারা হলের মধ্যে রয়েছেন তাদের গুড ইভিনিং, যারা বাড়িতে বসে বা গাড়ি চালাতে চালাতে এই ক্যাসেট শুনছেন তাদের গুড ইভিনিং। আগামী দিনে যে সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমাদের সঙ্গে এই মুক্তির যুদ্ধে সামিল হবেন তাদের সকলকে গুড ইভিনিং। আপনাদের সামনে যতবার আসি আই রিয়েলি ফিল এক্সাইটেড। যতবার এই স্টেজের ওপর দাঁড়াই, মাইক্রোফোন হাতে নিই, আপনাদের এক্সপেক্টেন্ট মুখগুলো দেখি, ততবার নতুন করে এই ব্যবসাটাকে ভালোবাসি, নতুন করে এক্সাইটেড ফিল করি। আপনাদের এক্সাইটমেন্ট আমাদের আরও এক্সাইটেড করে। ইনফ্যাক্ট নতুন করে যেন বুঝতে পারি যে তাহলে একটা বোধহয় কিছু কাজ করা গেছে এতদিনে। আমি কথা বলার আগে আপনারা জানেন এই ব্যবসাটা চাষির ব্যবসা, চাষ করার ব্যবসা। বীজ ছড়ানো, তারপরে ধৈর্য ধরা, তারপর একদিন মাঠ ভরা সোনার ফসল ঘরে তোলা, তার ব্যবসা। তো সেই ব্যবসা মনের জমিতে স্বপ্নের বীজ বপনের ব্যবসা। যার মনের জমিতে প্রথমেই স্বপ্নের বীজ পোঁতা হয়েছিল, আমাকে যদি আপনারা বলেন গাছ আমার যে মাটি, আমি তাকে এই মাইকটা দেব জাস্ট আপনাদের হ্যালো বলার জন্যে। যার মনের ভেতরে প্রথম স্বপ্নের বীজ বপন করা হয়েছিল, আজ থেকে মোটামুটি 3 বছর 3.5 বছর আগে, আমার স্ত্রী, আমার মেন ইন্সপিরেশন শ্বেতা। গুড ইভিনিং। সত্যি কি আনন্দ লাগছে, হল ভরা লোক। আজ থেকে 2-1 বছর আগেও যদি ভাবতাম এত মানুষের সামনে দাঁড়িয়ে মাইক হাতে কথা বলতে হবে, ভয়ে বুক কাঁপত। বুক আজও কাঁপছে, কিন্তু সেটা ভয়ে না, সেটা এক্সাইটমেন্টে। যখন আপনাদের দিকে তাকিয়ে দেখছি এত স্বপ্ন দেখা মানুষের ভিড়, সবাই কত দূর থেকে এসছেন, তখন ঈশ্বরের কথা মনে পড়ে যায়। প্রার্থনা করি, ঈশ্বর আমায় ভাষা দাও, তাদের মনের আশা এক বিন্দুও যেন পূর্ণ করতে পারি। আজকের এই সন্ধে যদি একটা মানুষের মনেও শপথের বীজ বপন করে যে কাল থেকে আমি বিজনেসটা সিরিয়াসলি করব, তাহলেই আমরা ধন্য। আমার বিশ্বাস আজকের এই সন্ধে অনেক মানুষের জীবনে নতুন আলোর সন্ধান দেবে। আপনারা সবাই প্যাড পেন বার করে রেডি হয়ে থাকুন। থ্যাংক ইউ শ্বেতা। আজকে আপনাদের সামনে যেটা বলবো সেটা হচ্ছে একদম সেই গোড়ার দিনের গল্প, যখন দেয়ার ওয়াজ নাথিংনেস, কিছুই ছিল না। অ্যামওয়ে ছিল না, ছিল ভারতের বাইরে, ভারতে আসেনি। ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপারটা কি আমরা নামই শুনিনি। অ্যামওয়ের প্রোডাক্ট তো বিজ্ঞাপন করে না, টিভি জার্নাল কোথাওই দেখা যায় না, আমরাও জানি না। এইরকম যে একটা স্বপ্নভরা জীবন এরকমভাবে বেঁচে থাকা কোথাও আছে জানতামই না। এইভাবে যে বাঁচা যায়, এরকম একটা ব্যবসা হতে পারে, কি ছিল? বুক ভরা হতাশা, দুচোখ ভরা অন্ধকার, ভবিষ্যৎ ভরা ঘোড়ার ডিম। আপনাদেরও ছিল, আমাদেরও ছিল। সেই নিয়েই কোনো মতে জীবন কাটছিল ঘ্যাঁচ ঘ্যাঁচ করে। তো হঠাৎ শ্বেতা একদিন আমায় বলল, এটা বোধহয়
97-এর জানুয়ারি, বোধ হয় বলছি কথাটা, কারণ তখন তো আর ভাবিনি যে ব্যাপারটা এইরকম হয়ে দাঁড়াবে, আমার সব সন্তারিখ টুকে রাখতে হবে, তখন তো বুঝতে পারিনি। তো গোড়ার দিকের কিছু তারিখ টারিখ আর কি ঝাপসা হয়ে গেছে, মনে নেই বিশেষ। সেটা আমায় বললো যে রানা ফোনেতে কি একটা ব্যবসার কথা বলেছে। রানা মানে আমার শালা, সে তার ভাই শুভাশিস ঘোষ ওয়াশিংটন ডিসিতে থাকে, সে আর তার স্ত্রী সুদেশনা। রানা শ্বেতাকে, তার দিদিকে, ফোনেতে কি একটা ব্যবসার কথা বলেছে। ও বিশেষ অত শত বোঝেনি, আমি ফোনেতে কথা বললে বুঝতে পারবো। না না, ব্যবসা কি হবে। ইনফ্যাক্ট তখন আমি চাকরি করি, আর একটা সাইড শখ ছিল, লোকের যেমন সাইড বিজনেস থাকে, আমার একটা সাইড শখ ছিল গান বাজনা করা। তো ওই গান বাজনা টাজনা করতাম, গান টান লিখছি, রেডিওতে গাইছি, টিভিতে গাইছি, এই সমস্ত করছি। তো ওই জন্যে আমার শালা পরবর্তীকালে খবর পেয়েছিলাম আমার নামই রাখেনি সে তার লিস্টে, তার দিদির নাম রেখেছিল। দিদি খুব এন্টারপ্রাইজিং, কিন্তু জামাইবাবু ও গান ফান করে, চাকরি করে, ও বোধহয় ব্যবসা ট্যাবসা করবে না, বোধ হয়। কিন্তু সুদেশনা, রানার স্ত্রী, সে বলেছিল যে ওর সিদ্ধান্ত তুমি নিচ্ছ কেন, করবে কি করবে না, পারবে কি পারবে না, সেটা ওকেই ভাবতে দাও, তুমি নামটা তো লেখো। দেখুন, গোটা বিজনেসটাই পৃথিবীতে যে কিরকম সূক্ষ্ম লিঙ্ক থাকে তাদের মধ্যে, মাঝে মাঝে মনে হয় একটা ওইটুকু সামান্য জিনিস যদি না ঘটতো, আমার শালা যদি আমার নামটা লিস্টে সুদেশনার কথা শুনে না রাখতো, এই ঘটনাগুলো ঘটতই না। প্রতি পদে ফিল করেছি তারপর থেকে, একেবারে গডস প্ল্যান, প্রতিটি সেকেন্ড মাপা, তাছাড়া কিন্তু এত বড় ঘটনা ঘটে না। যে কোনো ঘটনাই কিন্তু অনেকগুলো আরো অন্যান্য ফ্যাক্টর যখন ফেভারেবল হয়, তখন আলটিমেটলি আরেকটা ঘটনা ঘটে। তো সেই ফ্যাক্টরসগুলোর ওপরে যখন ঘটনা ঘটছে, আমরা খুব মাতামাতি করছি, চিৎকার হইচই করছি, আনন্দ, সাকসেস। কিন্তু যখন লুক ব্যাক, যে কি কি কারণে এই ঘটনাটা ঘটলো, তখন বড় আশ্চর্য লাগে। কে ঘটাচ্ছে, কোত্থেকে, প্রত্যেকটি ফ্যাক্টর ফেভারেবল করছে, ঠিক একটার পর এটা, এটার পর এটা ঘটতে ঘটতে আজকে এইখানে এসেছে, তখন বড় অবাক লাগে। তো সেই রকম এই ঘটনাটা তখন ঘটছিল, আমরা বুঝতে পারিনি যে সবই যে তার মাস্টার প্ল্যানে ঘটছে, এটা তখন তো বুঝিনি। যেমন আপনারা এখন বুঝছেন না, ইউ আর মেকিং হিস্ট্রি। আপনারা অলরেডি ইতিহাস তৈরি করার সামিল, আপনারা প্রত্যেকে যে যার নিজের ফিল্ডে ইউ আর মেকিং হিস্ট্রি। আপনাদের পাড়ার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনাদের দেশের, পৃথিবীর ভোল পাল্টে দিচ্ছেন, আপনারা সেটা নিজেরাই জানেন না। তাই হয়, কারণ ইতিহাস যখন, ইতিহাস মানে অতীত, সেটা যখন বর্তমান থাকে, সেগুলো যারা তৈরি করছে তারা বুঝতে পারে না। ইতিহাসটা অতীত হয়ে গেলে তখন লোকে বইতে পড়ে, বাবা কি সব কাণ্ড ঘটেছিল, কিন্তু যখন ঘটেছিল যারা ঘটালো তারাই কিছু টের পায়নি। শুনলাম, কোনো কমিট করিনি, সে তাকে বললাম কি বলছে, কি লোককে বলো, এ বলো, দলফল, ওসব দলফল আমার অত সময় নেই। তারপর আর মাথা ঘামাইনি 3-4 মাস। তারপরে অফিস করছি, খুব যে মন দিয়ে তা নয়, অফিসের কাজটা আমি চিরকালই করতাম খুব গা ছাড়া ভাবে, যেটুকু না করলে নয় তার বেশি নয়। কারণ অফিসের ব্যাপারে আমার কোনোদিনই কোনো অ্যাম্বিশন ছিল না, বিরাট প্রমোশন পাবো, এক পাবো, ওপরে যাব। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, আমি একটা মাল্টিন্যাশনাল ফার্মাসিউটিক্যাল ফার্মে সেলসে কাজ করতাম। এদিক ওদিক যেতে হতো, ছিলাম, কোনো মতে চলে যেত, ঠিকই আছে, মাইনেপত্র খারাপ দিত না। নতুন কিছু করার তাগিদ সেরমভাবে বোধ করিনি, কারণ ওই যে যেটা আমাদের অনেকেরই হয়ে থাকে, স্বপ্নগুলো বড় ধুলো পড়ে যায়। স্বপ্নগুলো ছিল হয়তো একদিন, পূরণ হবার আশা দেখি না, ভুলে যাই আস্তে আস্তে। তো অফিসের কাজে ভাইজ্যাক গেছি, ওখান থেকে ফিরে এসে বাড়িতে এসে পড়লাম। ইন দ্য মেইন টাইম আমার ভাইজ্যাকে 1 সপ্তাহের মতো থাকতে হয়েছিল।
আমাকে কেউ খবর দিতে পারেনি, কারণ আমি নন ট্রেসেবল ছিলাম। বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছিল, কোনো একটা এক্স্যাক্ট ফোন নাম্বার বা কিছু দিয়ে যেতে পারিনি। ইন দ্য মেইন টাইম আমার বাবা মারা গেছেন। আমি বাড়িতে এসে ওই অশৌচের মধ্যে পড়লাম, বাবাকে দেখতে পাইনি শেষকালে। সেই সঙ্গে আরেকটা খবর পেলাম যে আমেরিকা থেকে রানার যে স্পন্সর সপ্তর্ষি আর শম্পা ভট্টাচার্য, তারা এসছে। রানা ফোনেতে সে তাকে বলেছে, ডোন্ট মিস দ্য চান্স। ওরা এখানে এসে প্ল্যান ট্যান দেখাবে, যা হোক করে পারো অ্যাটেন্ড করো। তখনও আমার বাবা মারা যাননি, অবস্থাটা এরকম সঙ্গীন হয়ে দাঁড়াবে সেও বুঝতে পারেনি। আমি এলাম বাড়িতে, এসেই ওই সব অশৌচের ড্রেস। খবর পেলাম সল্ট লেকে রানার শ্বশুর বাড়িতে সপ্তর্ষি প্ল্যান দেখাবে। ওই ড্রেস পরে শুনতে চলে গিয়েছিলাম। ওই ড্রেস পরে আমি গিয়েছিলাম বলা ভুল, সাধারণত ওটা এক্সকিউজ হিসেবে একটা দারুণ ছিল না? ওই অবস্থায় কেউ আশাই করবে না একটা বিজনেস প্ল্যান মিটিংয়েতে কেউ আসতে পারে, কিন্তু জীবনে একটাও এক্সকিউজ দেওয়াবেন না, দ্যাট ওয়াজ গডস মাস্টার প্ল্যান। তো তখন থেকে শুরু হয়েছিল পরীক্ষা, তখন থেকে পরীক্ষা শুরু। গেলাম, শুনলাম, ভীষণ ভালো লাগলো। তার দুদিন পরে চলে যাচ্ছে আমেরিকায় সপ্তর্ষি। আমি ওর বাঙুর অ্যাভিনিউর বাড়িতে গিয়ে কিছু কিছু প্রশ্ন ছিল, আমি ওকে মানে আমি ফলোড আপ হলাম, ও আমায় ফলো আপ করেনি। আমি প্যাডেতে ওই প্রশ্নগুলো লিখে নিয়ে গিয়েছিলাম যে এগুলো কি ব্যাপার। ও তখন আবার খুব যত্ন করে, খুব মন দিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দিল। ঠিক যেভাবে আমরা বলি ও কিন্তু তাই করেছিল। আমি যা যা বলছি আমার কাছে লেখাই ছিল, চেয়ে নিলে পারত প্যাডটা, তা চেয়ে নেয়নি। হ্যাঁ বলুন, আমি বলছি একটা করে ও লিখছে, আমি বলছি লিখছে। দারুণ একটা ফিলিং অফ ইম্পর্টেন্স হয়েছিল, যে আমি একটা কে কোথাকার, ওরা ওখানে কত বড় বড় বিজনেস করে, আমি বলছি আর সেটা ধরে ধরে টুকে নিচ্ছে। ভীষণ ভালো লেগেছিল। তারপরে সমস্ত প্রশ্নের উত্তর দিল। আমি ডিসাইড করলাম করব। করব মানে কি, যেটা ইন্ডিয়াতে আসেনি তখনও সেটা আবার করব কি? এলে করব, এলে। আসে আর না আসে ফোন, এই যাচ্ছে, ব্যাস। দল বেঁধে তখন শুভাশিস, তখন অনিরুদ্ধ, তখন অচিন্ত, তখন আরো সমস্ত যারা ছিল, আসছে, খবর এসছে, ব্যাস রটে গেল চারদিকে। দল সাবদল। কি করে দল হলো সাবদল? আমি ফোনেতে যা শুনছি ওদের গিয়ে বলছি। হাস্যকর, ওরা যদি এখন মনে রাখে সেই সমস্ত কথা, আশা করি ভুলে গেছে। কি যে বলছি আমি নিজেই বুঝতে পারছি না, ভারী উৎসাহ, কিন্তু একেবারে গলা ফাটিয়ে। তখন আমার কি কাজ ছিল, মানে যখন কোম্পানি আসেনি, কবে আসবে কেউ বলতে পারছে না, আসবে। আমি সবাইকে শুধু গিয়ে বলছি, দেখো আসছে, দারুণ একটা বিজনেস আসছে, এই 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 ব্যাপার, তোমায় এখন টাকাও দিতে হবে না, কিছুই করতে হবে না, সই করতে হবে না, শুধু যদি আসে তখন আমি জয়েন করব, তোমরা আছো তো, তোমরা রেডি থাকো। আর আমি ওইখান থেকে আমার শালা পাঠিয়ে দিয়েছে আমেরিকান একটা সেলস অ্যান্ড মার্কেটিং প্ল্যান 642। আমাদের 10,000 পিভিতে সিলভার, ওদের 7,500 পিভিতে সিলভার, সেই একটা প্ল্যান। আর সেই নিয়ে মহা উচ্ছেদ, মানে অরিজিনাল প্ল্যান নয়, ওটা অফিসিয়ালি এখানে পাঠানো যায় না। আমি বলতে চাইছি আমি কিন্তু 200% এক্সাইটেড ছিলাম, 200% এক্সাইটেড। আর সেইটা নিয়েই চালিয়ে গিয়েছিলাম। আর মুখের কথায় আমার 5-6 জন, তাদের মুখের কথায় তাদের 5-6 জন, তাদের একটা কথা বলি, অ্যামোয় আসার আগে অবধি মোটামুটি হিসেবে, রাফ হিসেবে আমি কতগুলো প্ল্যান শো করেছিলাম আমার মনে নেই। মেনলি আমিই প্ল্যান দেখাতাম, কারণ বাকিরা কেউ দেখাবার সাহস পেত না। কি দেখাবে, কোনো গাইডলাইন নেই তো, কোনো গাইডলাইন নেই, কি বলবো কি না বলবো। আমি যা রকম বলছি একরকম, সেই শুনে শুনে ওরাও বলছে কাউকে। মহা উৎসাহ, প্যাডে প্ল্যান শো করছি, আরেকজনকে সামনে দাঁড় করি, তার পিঠে প্ল্যান শো করছি, আরেকজন দেখছে। এই একটা রাস্তার ধারে একটা ধাবাতে, আমার মনে আছে মুর্শিদাবাদ যাওয়ার পথে NH-34 ধারে একটা ধাবাতে
ওই খাটিয়াতে বসে গাছের ঢাল ভেঙে ধুলোতে প্ল্যান শো করেছিলাম মনে আছে, সার্কেল দিয়ে। তো কথা হচ্ছে যে কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনি যদি মনে করেন আমি করব, আপনাকে কেউ আটকাতে পারবে না। যদি নানা রকম এক্সকিউজ সামনে এসে খাড়া হয়ে দাঁড়ায়, হয়তো আপনার ড্রিমটাই একটু উইক হয়ে পড়েছে। ওই জন্যে নানা রকম এক্সকিউজগুলো চোখে পড়ে। আমি ভাবতাম যে স্পিডের ওপর নির্ভর করে আপনি কত বেগে দৌড়চ্ছেন, কত বেগে এগোচ্ছেন, আর আপনার স্পিডটাও নির্ভর করে আপনার ড্রিম, আপনার তাগিদ, আপনি ভেতর থেকে কতটা আর্জ ফিল করছেন তার ওপর। আপনি যদি হেঁটে হেঁটে বাজারে যান, বাজারে যাওয়ার সময় আপনার কত লোকের সঙ্গে দেখা হয়, কি ভালো আছেন মুখুজ্জে মশাই, কেমন আছেন, আচ্ছা ও চ্যাটার্জিদা, হচ্ছে পাশে দোকান ফোকানে সবাই ডিটেলে সব দোকানের শোকেসে কি প্রোডাক্ট রাখা রয়েছে সেগুলো আপনি পড়তেও পাচ্ছেন আপনি কি নাম, কারণ আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন। সমস্ত কিছু চোখে পড়ছে, সব কিছু আপনাকে ডিস্ট্র্যাক্ট করছে, আপনার মনোযোগ কেড়ে নিচ্ছে। কিন্তু আপনি যখন রাজধানী এক্সপ্রেসে দিল্লি যান, দুপাশ ঝাপসা, আর কিচ্ছু চোখে পড়ে না, তীর বেগে আপনি যাচ্ছেন আপনার ডেস্টিনেশনের দিকে, দুপাশে কিচ্ছু, কে চ্যাটার্জিদা, কে মুখ, মানে মাঠে গরু আছে সেগুলোকে ছাগল মনে হচ্ছে, ছাগলগুলোকে নেই মনে হচ্ছে। অদ্ভুত ঝাপসা ব্যাপার, তাই না? অদ্ভুত ব্যাপার, কিছুই চোখে পড়ে না তখন। ওইটাই হচ্ছে ব্যাপার, আপনি কতদূর ফোকাসড ছিলাম কিসে জানি না, তবে ফোকাসড ছিলাম ওই সময়টায়। একটা কিছু করতে হবে। তারপর মে মাস, 98 মে মাস, 5th মে অ্যামওয়ে অফিসিয়ালি অপারেশনাল হলো ইন্ডিয়াতে। মে মাসের 17 তারিখের মধ্যে, মানে জাস্ট 12 দিনে 287 জন আমার টিমে জয়েন করলো, অ্যান্ড উই বিকেম সিলভার। প্রথম 12 দিনেই 287 জন জয়েন করেছিল, একটাও প্রোডাক্ট বেচতে হয়নি, শুধু নিউ সিলভার, কিট ভলিউমেতে সিলভার হয়েছিলাম। কারণ প্রোডাক্ট কে কিনবে? মাত্র 6টা প্রোডাক্ট, 6টাই আবার কিটে পাওয়া যায়, তো পাওয়াই তো গেছে, আর কি কিনবো? ওগুলো তো 3-4 মাস ধরে ইউজ করব। পরের মাসের সিলভারশিপ রাখাটা সত্যিই প্রবলেম হয়েছিল, কারণ প্রোডাক্ট সেলিং তো হবে না, প্রোডাক্ট সেল হবে না যদি কেউ কাস্টমারকে বোঝাবে কি? নিজে সদ্য হয়েছে, প্রোডাক্ট সম্বন্ধে কোনো নিজে এখনো ভালো করে ইউজ করেনি, কনফিডেন্সটা আসেনি, বলবে কাকে, কিভাবে? তো যাই হোক, কোনো মতে পিন রক্ষা হয়েছিল, কিছু জয়েনিং কিছু সেলিং, ওরই মধ্যে ওইভাবেই পিন রক্ষা হয়েছিল। এইভাবে ডিসেম্বর অবধি চলেছিল। 6 মাসেই ডিডি হয়েছিলাম অক্টোবরে, 98-এর অক্টোবরে। কিন্তু ওই গেল ভাব চলেছিল ডিসেম্বর অবধি, কিন্তু পড়তে দেননি তিনি, কারণ হি হ্যাড টু প্রুভ সামথিং থ্রু আস, হি হ্যাড টু প্রুভ। কিছুতেই পড়তে দেননি। আমরা তখন দিশেহারা অবস্থা, কিচ্ছু জানি না বিজনেসটা, ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড আসেনি, বিজনেসটা যে করতে শেখাবে আমরা জানি না কিছু। মাঝে মাঝে শুনতে পাই যে ওরা ভীষণ উদ্বিগ্ন, রানা ফোন করে বলছে না সিস্টেমটা ইন্ডিয়াতে যাওয়া উচিত, এক্ষুনি যাওয়া উচিত, ওরাও ওখানে ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছে, ব্রিট সিস্টেম কত তাড়াতাড়ি এখানে ইন্ডিয়াতে পাঠানো যায়, ওই সিস্টেমের মধ্যে কিছুই জানি না, শুধু এক্সাইটমেন্টের মাথায় করে যাচ্ছি। ওই সময়ের কতগুলো মজার ঘটনা মনে আছে। লোকে বলেছিল, ও একটা কথা বলি, Q1 Q2 Q3 মে জুন জুলাই আগস্ট করতে করতে আজ অব্দি যতগুলো কিউ হয় সবগুলো কিউ হয়েছে, বোধহয় কিউ ইটার্নিটি হয়ে যাবে এরপরে। যাই হোক, কোনো মাসে আর ফল করার কোনো স্কোপ নেই, কোনো মাসে ফল করবেই না ন্যাচারালি। তো সেটার কারণ এই জন্যে যে বিশ্বাসটা করেছিলাম এবং শুরু করে দিয়েছিলাম ফুল ফ্লেজেড, সেই জন্যই এটা হয়েছে। মজার ঘটনা কতকগুলো। একজনের বাড়িতে গেছি, ব্যবসা নিয়ে কথাবার্তা বলছি, ব্যবসার টেকনিক, পশ্চার, আস্তে আস্তে কিভাবে পারতে হয় কথা, আগে কোয়ালিফাই করে নিতে হয়, তার প্রয়োজন আছে কিনা এসব যাচাই করে নিতে হয়। এসব তো এখন আমরা খুব শিখেছি, শেখাই, তখন কিছুই জানতাম না। স্ট্রেট গিয়ে বসে ব্যবসা করবে, প্রথম কথা। যাই হোক, তাকে খুব এক্সাইটমেন্টের সঙ্গে গোটা ব্যাপারটা আবার বোঝাচ্ছি, আর সে কেবলই ট্যারা চোখে ভুরু কুঁচকে
আমার দিকে তাকিয়ে আছে। আর আমার তো পরে বুঝেছিলাম, তখন তো ওটা দেখছি না, তখন তো মেতে গেছি, আপন মনে প্ল্যান বলে যাচ্ছি। এসব বলা টলার পর আর সে বসে বসে পা নাচাচ্ছে। যখন শেষ হলো আমি বললাম, তাহলে উঠি, আবার পরে যোগাযোগ করব। এইবার প্রথম কথা, তুমি কোথায় যাবে? আলো এবার সোজা বাড়ি যাবে? আলো না, আরেকটু বাদে বাড়ি যাব, এই যাবার পথে একটু ওর বাড়ি হয়ে যাব। ও আচ্ছা। কেন জিজ্ঞেস করেছিল এখন বুঝি। আমি সেই দ্বিতীয় ভদ্রলোকের বাড়ি যাওয়ার আগে সে ফোন করে দিয়েছে, অসিতাভ যাচ্ছে কিন্তু খুব সাবধান। ও ছেলেটাকে তো ভালোই জানতাম, ইদানিং আবার একটু বোধহয় খুব সাবধান। সে ফোন করে আমার এই উপকারটি করে দিয়েছে। এরকম হয়েছে। আরেকজন জয়েন করব, আপনার কাছে একটু শিখব, শেখানোর পর খুব ক্লোজ আত্মীয়, প্রাণ ঢেলে শেখাচ্ছি। শেখানোর পর জানা গেল তিনি অলরেডি জয়েন করে গিয়েছিলেন। আমায় যেদিন ফোন করে বলেছিলেন তার 1 মাস আগেই তিনি জয়েন করে গেছেন অন্য কোথাও। আমার কাছে পুরো ব্যাপারটা ঢেকে দিয়ে আমি বললাম, এটা ঢাকার কোনো প্রয়োজন ছিল না, জানতে পারলেও আমি শেখাতাম, কিন্তু চেপে গিয়েছিল। তো এইভাবে ব্যাপারটা গড়ে উঠছিল। দেখুন, আপনারা প্রত্যেকে যারা এই ঘরে আছেন তারাও কিন্তু অ্যাজ পার গডস মাস্টার প্ল্যান এখানে বসে আছেন। কারণ আপনারা অ্যামওয়ের প্ল্যান শুনে ঢুকেছেন, অ্যাকসেপ্ট করেছেন বিজনেসটাকে। এখন আপনারা শোনেন যে অ্যামওয়ে অ্যান্ড ব্রিট ওয়ার্ল্ডওয়াইড, দিস ইজ দ্য মোস্ট প্রেডিক্টেবল কম্বিনেশন টু সাকসেস, তাই না? এটা আপনারা এখন জানেন, কিন্তু যখন আপনারা ঢুকেছিলেন আপনি কি জানতেন আপনার আপলাইন কোন অর্গানাইজেশনে আছে? ব্রিট ওয়ার্ল্ডওয়াইডে আছে না অন্য কিছুতে আছে? জানতেন? আপনার বেছে নেওয়ার কোনো সুযোগই ঘটেনি। তাহলে কি করে ঢুকলেন? বাই হিজ প্ল্যান। কাজে প্রত্যেকে সবসময় জানবেন যে ওয়েন ইউ আর ইন অ্যামওয়ে অ্যান্ড অলসো ইন ব্রিট, আপনারা একেবারে ভগবানের খাতায় আপনাদের নাম। কারণ একটা জিনিস আমি বিশ্বাস করি, আপনার আপলাইনের খাতায় আপনার নামটা না থাকলে আপনি এই বিজনেসটা জয়েন করতেই পারতেন না। আর ভগবানের খাতায় আপনার নাম না থাকলে আপনি বিজনেসটা বিল্ড করতেই পারবেন না। ওই ঢুকে পড়েছেন, কিছুদিন নাড়াচাড়া করবেন, দেখেন না অনেকেই ঢুকে পড়েছে, অনেকেই নাড়াচাড়া করে তারপর কিছু করতে পারে না। তো ওই জন্য সেই তাদের নাম, যারা এই বিজনেসটা উইথ এক্সাইটমেন্ট বিল্ড করে, তাদের নাম নট অনলি ইন দেয়ার আপলাইন্স নোটবুক বাট ইন গডস বুক, দেয়ার নেম ইজ দেয়ার। তো এই হচ্ছে আমাদের শুরুর গল্প। তারপর থেকে আর একটা কথা মনে পড়ে, 9th মে 98-এ আমরা ফার্স্ট র্যালি করেছিলাম সুজাতা সদন, ফার্স্ট র্যালি। এবং সেই র্যালিতে আমাদের মোটামুটি সব আপলাইন এসেছিলেন, শুভাশিস সুদেশনা, অম্লান মীনাক্ষী, সুবি টিনা, তীর্থঙ্কর সুপর্ণা এবং আরো অনেকে, সঞ্জয় সীমা ছিল। ওইখানে ওই ফার্স্ট র্যালি 9th মে 98 সুজাতা সদন, ওইখান থেকে তীর্থঙ্কর অ্যান্ড উইথ হিম আরো সকলে ঘোষণা করেছিল যে আজকের র্যালি হচ্ছে সুজাতা সদনে, আমরা কিন্তু নেতাজি ইন্ডোর ভরাবো। ওইখানে বলেছিল। তার আগে বলেছিল শ্বেতাকে, সেই গল্পটা শ্বেতা করবে। তো দেখুন, যদি আপনি কায়মনোবাক্যে বিশ্বাস করেন, ড্রিমস ডু কাম ট্রু, রিয়েলি। কিন্তু ওর মধ্যে ভেজাল থাকলে চলবে না, কোনো রকম ভেজাল থাকলে চলবে না। আপনাকে একদম আন্তরিকভাবে কামনা করতে হবে, তবে আপনি ড্রিম সাকসেসফুল করতে পারবেন। এই বিজনেস একদম শুরু হয় ড্রিম থেকে। whether there is Amway, Brit Worldwide or not, anybody can have dream, তাই না? যারা অ্যামওয়েতে এই বিজনেস অ্যাকসেপ্ট করেছে, অ্যামওয়ে বিজনেস অ্যাকসেপ্ট করেছে, তাদেরই ড্রিম থাকবে আর বাকিদের থাকবে না, তা তো নয়। ড্রিম সকলেরই আছে, সকলেরই থাকা স্বাভাবিক। মানুষের ওইটাই বৈশিষ্ট্য এবং ডিফারেন্স উইথ এনি আদার ক্রিচার, যে মানুষ স্বপ্ন দেখতে পারে, কিন্তু সেগুলো ধুলো চাপা পড়ে থাকে। কেন? ক্রমশ যত বড় হয় বুঝতে পারে
যে আমার এই স্বপ্নগুলো সব পূরণ হবে না। তো কেউ কেউ কম্প্রোমাইজ করতে আরম্ভ করে, ড্রিমটাকে ক্রমশ ছোট করতে আরম্ভ করে, করতে করতে একটা সময় সেটা হারিয়েই যায়, এত ছোট হয়ে যায় আর চোখে পড়ে না। এই ব্যবসাতে ঢোকার পর আমি জানতে পারলাম যে সেই সমস্ত ভুলে যাওয়া ড্রিমগুলোকে আবার ধুলো টুলো সরিয়ে, ধুলো ঝেড়ে আবার তোলা যায়, আবার সেগুলো আস্তে আস্তে রঙিন হয়ে উঠতে আরম্ভ করেছে। তীর্থঙ্কর বলেছিল ওর একটা গাড়ি কেনার ভীষণ শখ, কিন্তু সেটা দারুণ দামি। ও একটা সাধারণ গাড়ি চালাতো এবং পাশ দিয়ে রাস্তায় যখনই সেই গাড়িটা বেরিয়ে যেত ও চোখ ফিরিয়ে থাকতো, দেখবো না, শুধু শুধু কষ্ট পাবো, ও আমি কোনোদিন কিনতে পারবো না। তো বলছে একবার কান্তি ওর মাথাটা চেপে ধরেছে, গাড়িতে যাচ্ছিল, ওর মাথাটা ঘুরিয়ে চেপে ধরেছে, দেখো। তো ওই গাড়িটা হাঁ করে ও দেখছে, ঘুরে চলে যাচ্ছে, পিছন দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। তীর্থঙ্কর বলেছিল আর তখন আমি মনে মনে বলছি ওটা আমার, ওটা আমার, আমি ওটা কিনবো, ওটা আমার। ওইটা কিনেছিল পরে। আমরা জোর করে চাইতে ভয় পাই, তাই পাই না। দেখুন, স্বপ্ন যে দেখে সে কিন্তু তার সঙ্গে ওইটা দেখবার আর সঙ্গী পায় না, কারণ সে তো একা দেখছে, ভবিষ্যতে কি হবে কি হতে চলেছে সে একা দেখছে। দিল্লির পাশে যমুনার ধারে এক বৃদ্ধ, সাদা এত বড় দাড়ি, অনেক সব কারিগর টারিগর নিয়ে অনেক মার্বেল পাথর জোগাড় করে ঠুন 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 করে সারাদিন ধরে ছেনি হাতুড়ি নিয়ে ঠুকে ঠুকে অনেক সব ফুলের ডিজাইন হচ্ছে, অনেক কারুকাজ হচ্ছে, অনেক জাফরি টাফরি কাটা হচ্ছে। আর গোটা দিল্লি শহরের লোক, ওই অঞ্চলের লোকজন যায় আসে, সকাল থেকে রাত্রি অবধি বুড়ো পাইচারি করছে আর ওইসব করছে। আর ওরা বুড়োকে পাগল বলে, কারণ বুড়ো যা দেখছে ওরা তা দেখতে পাচ্ছে না। ওরা ভাবছে যে শুধু পয়সা নষ্ট। আসলে বুড়ো চুপচাপ দাঁড়িয়ে ওইসব আওয়াজ শোনে কানে আর চুপ করে বসে ভাবে পূর্ণিমার রাতে তাজমহলটা কেমন দেখাবে। ও বুড়ো শাহজাহান ওই দেখেছিল, ওই দেখেছিল, আর কেউ দেখেনি, আর সকলের চোখে ও পাগল। ওই জন্যে পিপল উইল লাফ অ্যাট ইউর ড্রিম, লেট দেম লাফ, দ্যাট ইজ ইউর ইম্পেটাস, লেট দেম লাফ। ইফ দে ডোন্ট লাফ, check your dream perhaps is not big enough. হয়তো অত বড় স্বপ্ন আপনি এখনো দেখতে পাচ্ছেন না যাতে লোকে হাসে। let them laugh. স্বপ্ন আমি প্রচুর টাকা বানাবো, বোকা বোকা স্বপ্ন। আপনি যদি জিজ্ঞেস করেন, তীর্থঙ্কর জিজ্ঞেস করেছিলাম একটা ওপেন মিটিংয়ে, আচ্ছা ধরুন আপনাকে যদি আমি 40,000 টাকা দিয়ে এক্ষুনি, আপনি কি করবেন? সে 7-5 ভেবে কিছু বুঝতে না পেরে চট করে উদ্ধার পাওয়ার জন্য বলছে ইনভেস্ট করে দেবো। ও ইনভেস্ট করে দেবেন? ওই সেই 5 বছরে 6 বছরে ডাবল হয় ওই সেই জিনিস? হ্যাঁ, ওইরকম একটা দেখে ইনভেস্ট করে দেবো। 6 বছর বাদে টাকাটা ডাবল হয়ে ফিরে আসবে, তখন আপনি কি করবেন? ওটা দিয়ে আবার ইনভেস্ট করে দেবেন, সে আরো ডবল হয়ে ফিরবে, তাড়া করে বেড়াবে তো আপনাকে। কথাটা হচ্ছে তাই, আমাদের কিন্তু অনেকেরই মনের মধ্যে বাসনা আছে প্রচুর টাকা করব, কিন্তু কোনো ক্লিয়ার কাট আইডিয়া নেই সেই টাকাটা দিয়ে আমি কি করব। ওয়েল ডিফাইন্ড ড্রিম যদি না থাকে, ইটস অ্যাজ গুড অ্যাজ নট হ্যাভিং ওয়ান। কোনো ড্রিম না থাকার সামিল যদি আপনার ক্লিয়ার। ওই জন্যে বারবার বলা হয় আপনার সবচেয়ে ইমোশনাল ড্রিমটা খুঁজে বার করুন, মেক ইট ওয়েল ডিফাইন্ড। যত কংক্রিট হবে আপনার ড্রিম, তত কিন্তু সেটা আপনার হাতের মধ্যে মনে হবে, হাতের মুঠোর মধ্যে মনে হবে। দেখুন, ওয়াটার ভেপার যখন আকাশে থাকে, অ্যাটমসফিয়ারে থাকে, তখন সেটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট ফর্মে রয়েছে, কোনো ধরাছোঁয়ার বাইরে, তার নির্দিষ্ট কোনো শেপ নেই। যখন সেটা বৃষ্টি হয়ে পড়ে মাটিতে, আপনার উঠোনে, তখন আপনি সেটাকে ছুঁতে পারেন, সেটা আরেকটু কংক্রিট, আরেকটু কাছের জিনিস, জল। আবার সেই জলটাই যখন আপনার ফ্রিজে আইস কিউব হয় এবং আপনার কোকের গ্লাসে ভাসে, একদম আপনার সেটা। সেটা যত আপনি ওই ওয়াটার ভেপারের স্তর থেকে কংক্রিট করে আনতে পারবেন, ইউ ক্যান টাচ ইট, ইউ ক্যান হ্যাভ ইট, আপনার হাতের মুঠোয়, তখন আপনার মনে হবে যে এটা সম্ভব, এটা আমার একদম হাতের কাছে।
তো ওই জন্যে দেখা যায় যে যখন একজন বড় লিডার এসে বলছে কে একজন এমারাল্ড হয়েছে, এটা নো ডাউট আমরা তার মিটিং শুনতে যাব, খুব এক্সাইটিং ব্যাপার। কিন্তু আমার একদম ইমিডিয়েট লিডার যখন সিলভার হয় সেটা যেন আরো এক্সাইটিং। আমার ইমিডিয়েট লিডার সিলভার হয়েছে, তার মানে এবার আমার পালা, একদম আমার উঠোনে ঢুকে এসছে সাকসেস, আমার দরজায় কড়া নাড়ছে, তাই না? অনেক এমারাল্ড, অনেক ডায়মন্ড, অনেক ক্রাউন অ্যাম্বাসেডার, কিন্তু বড় দূরের মানুষ। তো ওই ড্রিমের ধারা বইতে বইতে, ওই সাকসেসের ধারা বইতে বইতে যখন আপনার কাছের মানুষের কাছে আসে, তখন কিন্তু আপনার মনে হয় যে এইবার নেক্সট টাইম আমি স্টেজে উঠব, আমার এইবার আর বেশি দেরি নেই। তো ড্রিম যত কাছে আসে, কে কাছে আনে? আপনিই কাছে আনেন। আপনি যত তাকে অ্যাবস্ট্র্যাক্ট থেকে কংক্রিট ফর্ম দেবেন, তত সে কাছে এগিয়ে আসবে। তখন একদম মনে হবে যে হাত বাড়ালে ছোঁয়া যায় যে কোনো ড্রিম। ওই জন্যই বলা হয় ফার্স্ট ভিজুয়ালাইজ, দেন ভাইটালাইজ। ছবি জোগাড় করুন, ছবি জোগাড় করে যেখানে যেখানে আপনার চোখ পড়ে সেইখানে সেখানে ছবি লাগিয়ে রাখুন, অ্যান্ড দেন স্টার্ট ভার্বালাইজিং। বলতে আরম্ভ করুন সবাইকে। ভার্বালাইজ করলে পাওয়ার অফ স্পোকেন ওয়ার্ডস, আপনারা শুনেছেন 3 রকমের পাওয়ার আছে। একটা হচ্ছে পাওয়ার অফ সাবমিশন, একটা হচ্ছে পাওয়ার অফ স্পোকেন ওয়ার্ডস, আর একটা পাওয়ার অফ ইউনিটি। পাওয়ার অফ সাবমিশন কেন বলা হয় বলুন তো? আপনি যখন আপনার গুরুর কাছে, আপনার আপলাইনের কাছে, আপনার শিক্ষকের কাছে, বা আপনার যিনি সুপিরিয়র, যার কাছ থেকে আপনি কিছু শিখতে চান, তার কাছে যখন আপনি সাবমিট করেন, তখন গুরু শক্তি আপনার মধ্যে প্রবাহিত হয়। তখন আপলাইনের পাওয়ারটা, টোটাল ব্রিড সিস্টেমের পাওয়ারটা আপনার ভেতরে আসে থ্রু ইয়োর সাবমিশন। আপনি যত সাবমিট করবেন, তত আপনার অ্যাকসেপ্ট করার দরজাটা খুলে যাবে আস্তে আস্তে। সব দরজা জানলাগুলো খুলে যাবে এবং সেখান দিয়ে টিচিংসগুলো আসবে, রিয়েল মাইন্ডসেটগুলো আসবে। টোটাল সিস্টেমের শক্তি আপনার সঙ্গে যুক্ত হচ্ছে। বুঝতে পারছেন আপনি কি সাংঘাতিক পাওয়ারফুল হয়ে যাচ্ছেন? সো দ্যাট ইজ কল্ড দ্য পাওয়ার অফ সাবমিশন। এবার আপনি যখন ভার্বালাইজ করতে আরম্ভ করলেন, তখন আপনার নিজের শক্তি জাগবে। কেন? চার্লস ডিগল, ফ্রান্সের প্রেসিডেন্ট, চেন স্মোকার ছিলেন। তাকে পাইপ ছাড়া কেউ দেখেনি কোনোদিন, সব সময় ধোঁয়া বেরোচ্ছে, পাইপ খাচ্ছেন। হঠাৎ একদিন দেখা গেল নেই, ছেড়ে দিয়েছেন। সে কি, চেন স্মোকার ছিলে, কি করে ছাড়লে? বল কেন? সবাইকে বলতে আরম্ভ করলো। ওনার সঙ্গে দেখা করতে যারা আসেন, বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কোথাকার রাজা রানী, তাদের সবাইকে ডেকে ডেকে উনি বলতে আরম্ভ করলেন আমি স্মোকিং ছেড়ে দিয়েছি। বলতে 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 এরপর যদি আবার ধরাই, তাহলে অতগুলো লোক কি বলবে? আমি সবাইয়ের কাছে, সবাই তো আমায় আওয়াজ দেবে মানে কি? সবাই বলবে যে প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট কথা দিয়ে কথা রাখতে পারেন, হি ইজ নট অ্যাকাউন্টেবল। ছেড়ে দিতে বাধ্য হলাম। ভার্বালাইজ করা মানে নিজের ঘাড় চেপে ধরা। আমি অনেক লোককে বলেছি, এতগুলো লোকের কাছ থেকে পালাবো কি করে? আমি অনেক লোককে বলে ফেলেছি যে আমি এইটা করব, আমি অমুক দিন এই এত বছরের মধ্যে এইটা করব। আর কি জানেন? যখন আপনি ভাইটালাইজ করছেন, ছবিগুলো আটকাচ্ছেন ফ্রিজে, আয়নায়, যেখানে দাড়ি কামান, যেখানে মেয়েরা চুল বাঁধেন সেইখানে আয়নাতে, মানে যেখানে আমাদের চোখ পড়ে রোজ, সেইখানে যদি ওই ছবিগুলো লিখে রাখেন আর আটকে রাখেন, বা জাস্ট একটা কথা হিসেবে, হয়তো ছবি পাচ্ছেন না, একটা কথা হিসেবেও লিখে রাখেন, তখন সেই ছবিটা, সেই লেখাটা আপনার সঙ্গে কথা বলবে। ইনফ্যাক্ট ছবিও কথা বলে। আপনি ঘুরবেন ফিরবেন, আপনার যতবার চোখ পড়বে, আপনার দিকে তাকিয়ে সেই ছবিটা বলবে কি হলো, ভুলে গেলে? তুমিই তো লাগিয়েছিলে, কত আশা করে কত সবাইকে বলে বেরিয়েছো, এবার কি হলো? তার মানে কি, আমি নিজেকেই আমার পালানোর রাস্তাগুলো বন্ধ করে দিচ্ছি। ভার্বালাইজ। আর যতবার আপনি নিজে বলবেন ওই কথাটা, ততবার তো নিজের কথা নিজেই শুনছেন। আপনারই কথা আপনার মুখ দিয়ে বেরোচ্ছে, আপনি শুনছেন। আবার একবার করে আপনাকে রিমাইন্ড করছে, আবার একবার করে এখানে ছাপ ফেলছে, আবার রেকর্ডেড হয়ে যাচ্ছে। সমস্ত ব্যাপারটাই শুরু হয় কিন্তু থট থেকে, থট প্রসেস থেকে। আপনার আলটিমেট অ্যাচিভমেন্ট, হোয়াট ইউ উইল বিকাম, হোয়াট ইউ উইল গেট,
starts taking shape from your thought. আপনি যা ভাবছেন, watch your thoughts, they become words. তারা কথায় পরিণত হয়, ভাষায় পরিণত হয়. Watch your words, they become actions. আপনি যত কথা বলছেন সেটাই কিন্তু আস্তে আস্তে আপনাকে অ্যাকশনের দিকে নিয়ে যাবে. And watch your actions, they become your habits. And finally, watch your habits, they become your destiny. So if you want to change your destiny, change your thoughts. আপনি যদি সবসময় বলেন হবে হবে হবে, করব করব করব, আলটিমেটলি হবে. আর যদি বলেন কে জানে, হয়তো হবে না, জানি না, দেখা যাবে, তাহলে ওই রকম নড়বড়ে হয়ে গেল ব্যাপারটা. তো ওই জন্য জোর করে ভাবতে হয়, জোর করে বলতে হয়, জোর করে কাজ শুরু করে দিতে হয়, তবে অ্যাচিভমেন্টটা ইজি হয়ে আসে. আজকে আপনি যে প্রোডাক্টটা পাচ্ছেন অ্যামওয়ের কাছে, সেই প্রোডাক্টটার প্রোডাকশন শুরু হয়েছে কিন্তু 6 মাস আগে. তার বটল তৈরি হচ্ছে, তার র মেটেরিয়াল তৈরি হচ্ছে, তার বটলিং, তার গায়ে প্রিন্টিং হচ্ছে, এইসব করতে 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 আজকে আপনি দেখছেন শেলফে. ঠিক সেরকম একদম কংক্রিট প্রোডাক্টটা সামনে পাওয়ার আগে, অ্যাচিভমেন্টটা হাতে পাওয়ার আগে কিন্তু তার প্রসেসটা শুরু করেছে একদম সেই থট প্রসেস থেকে, একদম সেইখান থেকে পর 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 আসছে. তারপর বিলিভ, ড্রিমের পর হ্যাভ ফেথ, ফেথ অন ইউর সেলফ, হ্যাভ ফেথ অন এভরিথিং. এই প্রোডাক্টের ওপর, অ্যামওয়ের ওপর, ঈশ্বরের ওপর, দেশের ওপর, নিজের ওপর, সব কিছুর ওপর বিশ্বাস রাখুন যে ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান অ্যাচিভ ইট. দেখুন, ফেথকে ফিড করে প্রথমে আদার সাকসেস, অন্যের সাকসেস. আমি নতুন ঢুকেছি, আমি জানি না, আমায় দেখিয়ে দিলেই দেখ এরা এরা সব সিলভার হয়েছে, এরা সব গোল্ড হয়েছে, এরা সব ডিডি, এরা এমারাল্ড, বাপরে এত লোক. তারপর আমার সঙ্গে, আমি তাদের সঙ্গে রিলেট করতে আরম্ভ করলাম. তাদেরও দুটো পা, আমারও দুটো পা, তাদেরও দুটো হাত, আমারও দুটো হাত, তারাও যেরকম সাধারণ ঘর, মধ্যবিত্ত ঘর, আমিও তাই. তাহলে কি এমন হাতি ঘোড়া, আমার চেয়ে ডিফারেন্সটা কোথায়? যখন আমি দেখলাম ডিফারেন্স কোথাওই নেই, ও পেরেছে, তখনই আমার ভেতরে ফেথ আসতে আরম্ভ, তাহলে আমিও পারবো, তাই না? অন্যের সাকসেস আপনার ভেতরে ফেথের বীজ বপন করে. এই হচ্ছে ফার্স্ট বীজ বপন. তারপর আপনার আপলাইনের কাছে, এই সিস্টেমের কাছ থেকে আপনি শিখছেন কিভাবে আপনি বিজনেসটা করবেন. করতে 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 নিজের সাকসেস আসতে আরম্ভ করে. হঠাৎ নিজের দেখলেন 3% পৌঁছে গেছেন, হঠাৎ দেখলেন আপনার টিমে একজন জয়েন করে গেছেন. যেটা অন্যের সাকসেস দেখে শুরু হয়েছিল, নিজের সাকসেসে সেই বিশ্বাসটা গেড়ে বসে. তাহলে শুধু ওদের হয় না, আমারও হয়. এইটাই কিন্তু আপনাকে এক্সাইট করে. দেখুন, এটা একটা সাইক্লিক অর্ডারে চলে. আপনি যত সাকসেস পাবেন আপনি এক্সাইটেড হবেন, আপনি যত এক্সাইটেড হবেন তত আপনি অ্যাক্টিভ হবেন, যত অ্যাক্টিভ হবেন তত আপনি সাকসেস পাবেন, তত আপনি এক্সাইটেড হবেন, তত অ্যাক্টিভ হবেন, তত সাকসেস পাবেন. এইভাবে চলছে, দে পাক, এই পাক মেরে মেরে চলছে. অ্যান্ড স্পাইরালি ইটস কামিং আপ, স্পাইরালি কামিং আপ. আর একটা কথা প্রথমে বলেছিলাম না যে এটা চাষির বিজনেস, চাষ করার বিজনেস, তো সেই সম্বন্ধে দু একটা কথা পরে বলবো. তার আগে লেট মি ওয়েলকাম স্টেজ শ্বেতা. ও একটু শেয়ার করুক ওর অভিজ্ঞতা আপনাদের সঙ্গে. আসুন আমরা আবার চলে যাই অনেক দিন আগে, ফিরে যাই অনেক পুরনো দিনের কথায়. নিজের সম্বন্ধে একটু বলি. আমার জন্ম হয়েছিল মধ্য কলকাতায় এক পুরনো ফ্যামিলিতে. প্রাচুর্যের অভাব ছিল না সেখানে. সেই জন্য এই বিজনেসে ঢুকে যখন চারিদিকে এত প্রাচুর্যের কথা শুনেছিলাম, তখন সেটা কিন্তু আমায় কোনো নাড়া দেয়নি. আমায় আকর্ষণ করেছিল অন্য কিছু. আমার বাবা মা ইউকেতে থাকতেন. বাবা ছিলেন ডাক্তার আর মা ছিলেন হাউসওয়াইফ. আমার মা আর আমার ছেলে মেয়ে অনির্বাণ আর অঙ্গনা, এদের সাহায্য ছাড়া আমি এই বিজনেসে এগোনোর কথা ভাবতেই পারতাম না. ছোট থেকেই আমার নেচারটা ছিল একটু অন্য ধরনের, বরাবর স্বাধীন চেতা, সবসময় কিছু না কিছু করতে ভীষণ ভালোবাসতাম. মনে আছে ছোটবেলায় বাড়িতে যত রকমের মিটিং, বড় বড় ফাংশনস বা অনুষ্ঠান হতো, তার সবের দায়িত্ব
আমার ওপর থাকতো সেই রিসেপশন থেকে শুরু করে। তো এটা আমার ভেতরেই বসে গিয়েছিল। তারপরে তো আমার বিয়ে হলো, সেই মধ্য কলকাতাতেই বিয়ে হলো। তো তারপরেও আমরা দুজনে মিলে অনেক কিছু করার চেষ্টা করেছি, প্রচুর ফাংশন অর্গানাইজ করেছি, এক্সিবিশন করেছি, আবার নিজের হাতে নিজের ব্যবসা তুলে নিয়েছি ট্রাভেল এজেন্সির। দীর্ঘ 15 বছর খুব এক নামী কোম্পানির সঙ্গে যুক্ত ছিলাম, চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের সঙ্গে। কিছু না করে জাস্ট বসে থাকবো এ কথা আমার মাথাতে কিছুতেই আসতো না। আমার ভাই আর ভাইয়ের স্ত্রী শুভাশিস আর সুদেষ্ণা ঘোষ আমাদের স্পন্সর করেছিল। তারা ওয়াশিংটনে থাকতো। কি অসাধারণ কাপল, কি অসাধারণ টিচার তারা। আর মনে পড়ে আমাদের আপলাইন এমারাল্ড তীর্থঙ্ক আর সুপর্ণা দত্তর কথা। এখনো প্রতিদিন তারা তাদের সাহায্য করে চলেছে। আর ভগবানের আশীর্বাদ স্বরূপ আমরা পেয়েছি আমাদের ইডিসি কান্তিয়া লতাগালাকে, যারা প্রথম দিন থেকে আমাদের দিকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। শুনলে আশ্চর্য হবেন, আমাদের কাছে এই বিজনেসটা এসেছিল বিশ্বাসের হাত ধরে। আমার ভাই শুভাশিস, যাকে আমরা সকলে আদর করে রানা বলে ডাকি, প্রথম তার মুখে আমরা বিজনেসের কথাটা শুনেছিলাম। রানাকে জানি ছোট থেকেই, সে ভীষণ ভালো ছেলে, খুব অনেস্ট। ওর কাছে ওর মুখে শোনা কোনো কথা অবিশ্বাস করার মতন কোনো কারণ খুঁজে পাইনি। কেন জানি না, ওর মনে হয়েছিল এই বিজনেসটা যখন আসছে ইন্ডিয়াতে, তখন ও বিজনেসে এই ইন্ডিয়াতে লিস্ট করতে বসে ভেবেছিল যে ইন্ডিয়াতেও একজনকেই এমন চেনে যে শুধু কিনা এই বিজনেসটাতে সাকসেসফুল হবে প্রথম দিক থেকেই, সে হলো তার লাল দিদি। কি কারণে যে সে ভেবেছিল তা জানি না, কিন্তু আমার হাজব্যান্ড তখন তো শুনলেন বিভিন্ন কাজে, চাকরিতে, গান বাজনা নিয়ে এবং বিভিন্ন অ্যাক্টিভিটিসে ব্যস্ত ছিলেন। রানা তার নামটা রাখতে একটু দ্বিধাগ্রস্ত হয়েছিল, কিন্তু সুদেষ্ণা বলেছিল দাদার নামটা রেখেই দেখো না। আর জাস্ট দেখুন, একটু ডিসিশন চেঞ্জ করার জন্যে ভারতের পূব আকাশটা রাঙা হয়ে উঠল। আমাদের অজান্তেই সুদেষ্ণা আমাদের শিখিয়ে দিল, ডোন্ট প্রিজাজ, ইউ ক্যানট টেক আদার্স ডিসিশন। 97 ফেব্রুয়ারি ঋষি শম্পা, আমাদের আরেক আপলাইন, ইন্ডিয়াতে আসছে, প্ল্যানটা দেখাবে। তো ঋষি সেখানে ফোন করলো, শ্বেতাদি আজকে প্ল্যান দেখাবো তোমার বাড়িতে। তখন আমার শ্বশুরমশাই খুব অসুস্থ। আমি ভয়ে ভয়ে বললাম, আমার বাড়িতে তো আজকে হবে না, বরং তুমি যদি কোথাও অর্গানাইজ করতে পারো আমি সেখানে যাব। ও বাবা, হয়তো আমার বাড়িতেই ভালো ছিল। ও অর্গানাইজ করলো সেই কোন সুদূর নিউ আলিপুরের একটা এন্ডে। ঠিকানা তো দিয়ে দিল, সেই খুঁজে খুঁজে একা খুঁজে বের করে সেখানে পৌঁছনো, কারণ তখন আমার হাজব্যান্ড কলকাতায় ছিলেন না। যাই হোক, পৌঁছতে তো আমাকে হবেই, যা হোক করে পৌঁছে গেলাম। কিন্তু ঋষির ডাকে সেদিন আমার না গিয়েও কোনো উপায় ছিল না। আর আমি তো জানতাম না যে আজকেই এই ঘটনাটা ঘটবে। ঋষির প্ল্যান, সত্যি কথা কি, খুব ভালোভাবেই ও বোঝালো, কিন্তু আমার মাথায় কিচ্ছু ঢুকলো না। কিন্তু তার অনেক আগেই আমরা ডিসিশন নিয়ে নিয়েছি আমার ভাইয়ের মুখের কথায় যে বিজনেসটা আমরা করবই। যাই হোক, এখানে তো তখন কেউ প্ল্যানও জানতো না, কেউ প্ল্যান দেখাতেও পারতো না। তাই আপলাইনের পারমিশন নিয়েই 20 জনকে প্রথম মিটিংয়ে ডেকেছিলাম। তো আপনারা শুনলে হাসবেন অবশ্য। এখন সেই 20 জনের মধ্যে একমাত্র একটা কাপল, তাও তিনি আমার ভাসুর আর যা, অমিতাভ দত্ত আর অর্চনা দত্ত, ইমিডিয়েটলি ডিসিশন নিয়েছিল জয়েন করার।
আরেকবার হাসবেন আপনারা। আজ 3.5 বছর পর আরেকজন গত মাসে জয়েন করেছেন। তো তখন থেকেই জানি আমাদের কাজ বীজ ছড়িয়ে যাওয়ার। আর ফসল ফলানোর দায়িত্বে ফোন পেলাম, দিদি বিজনেসটা যদি করতে চাও, যদি শিখতে চাও, শিগগিরই এখানে চলে এসো। আমি তো কোনো সময় নষ্ট না করে কোনো রকমে হাজবেন্ডের কাছ থেকে পারমিশনটা আদায় করে পাড়ি দিলাম সুদূর বিদেশে। বিজনেস করতে হবে, ভীষণ সিরিয়াস তখন, বিজনেসটা শিখে নিতে হবে, জানতে হবে, ইন্ডিয়াতে এসে স্টার্ট করতে হবে। ভীষণ ভীষণ এক্সাইটেড, বিশাল স্বপ্ন, কি করে কি করব না করব। আর আমার থেকেও আমার আপলাইন শুভাশিস আর সুদেষ্ণার স্বপ্ন ছিল আরো বড়। ইন্ডিয়াকে ঘিরে ওরা বিশাল স্বপ্ন দেখেছিল, ওরা ছিল ভিশনারি। দেখুন, যখন ইন্ডিয়াতে অ্যামওয়ে বিজনেস আসেনি তখন থেকে কিন্তু ওরা এই ছবিটা দেখতে পেয়েছিল। তখন থেকে ওরা আমার পেছনে, আমাদের পেছনে তাদের টাইম, মানি, এনার্জি সমস্ত কিছু ইনভেস্ট করেছিল। তারা একবারও দেখতে যায়নি আমি সাকসেসফুল হব কি হব না, কিন্তু তাদের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস ছিল, যদি কোনো একটা কাপলের মধ্যে প্রদীপটা জ্বালিয়ে দেয়া যায় তাহলে তার থেকে জ্বলে উঠবে লক্ষ লক্ষ প্রদীপ। খুব উৎসাহের সঙ্গে ওয়াশিংটন গেলাম, মিটিংয়ে যাচ্ছি, সমস্ত মিটিং, সন্ধেবেলা মানেই মিটিং, সেমিনার, ফাংশনস। আর সকালবেলা হলেই ভাই এক গাদা বই ঘাড়ে ফেলে দেয়, টেপগুলো শুনতে দেয়। আর সত্যি কথা বলতে কি, তখন তো আমার কোনো রকম মাইন্ডসেট ছিল না। আমি ভাবছি, বাবা এই বিজনেসটা দেখতে এসছি আমেরিকাতে, শুধু বই পড়েই সময় কাটিয়ে দেব। আমি তার থেকে সময় বাঁচিয়ে বাঁচিয়ে রোজ একটা করে মিউজিয়াম দেখতে যেতাম। আর আমার ভাই আবার ভীষণ কড়া টিচার, জানেন তো, এমনিতে দেখলে বোঝা যায় না। আর সে রোজ এসে আমায় বলতো, এই ক্যাসেটটা শুনেছো, ওই বইটা পড়েছো, ওখানে ও কি বলেছে। আমি কোনো রকমে আমতা আমতা করে উত্তর দিতাম। যাই হোক, এইভাবেই শুরু হলো আমার ট্রেনিং। প্রত্যেকটা মিটিংয়ে যেতাম। তারপর তীর্থঙ্কর, সুপর্ণা আমাকেও বলতে তুলতো। প্রথমে ভয়ে বুক কাঁপতো, বাবা রে এত সব, এরা কি তাড়াতাড়ি ইংরেজি আমেরিকাতে যে বলে, তার সামনে বলবো। তারপরে আস্তে আস্তে হয়ে গেল, যেমন হলো হলো, রেজাল্টটা তো হলো। আমার মনে আছে আমি ঘুরতাম ওখানে, হাতে থাকতো একটা ক্যামেরা আর এক হাতে থাকতো একটা ছোট্ট টেপ রেকর্ডার। সেটা নিয়ে ঘুরে এদিক ওদিক ঘুরে ফাংশনসগুলোতে যত বড় বড় সাকসেসফুল ডায়মন্ডস আছেন তাদের ডাকতাম, তাদের ডেকে ডেকে তাদের ইন্টারভিউ নিতাম। আর কি করতাম না, তাদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলতাম। আমার মনে আছে সেবার রিচমন্ডে এফিডিটা হয়েছিল, তো সেখানে গিয়ে ওই ভিড় দেখে আমি তো হাঁ, বাবা এ কি বিশাল বিজনেস। সত্যি কথা, বিগ পিকচার বলতে যে কথাটা, এই বিজনেসের বিগ পিকচার, সেটা কিন্তু আমি ওখানেই পেয়েছি। সেখানে আমার মনে আছে 3 দিন ধরে সারা দিন না বসে স্পিকারের সামনে দাঁড়িয়ে আমি টেপ রেকর্ডারটা রেখে সমানে নোট নিয়ে গেছি। ভীষণ আগ্রহ এগুলো করার, কারণ আমার ভীষণ চেষ্টা ছিল কি করে এই এক্সাইটমেন্টটা আমি আমার দেশের লোকেদের কাছে নিয়ে যাব, কি করে তাদের বোঝাবো। আর মনে আছে ওখানে শেষ দিন প্রেয়ার সেশন হয়, রোববার দিন সকালে। যখন আমি গেলাম, ঢুকছি, দূর থেকে ভেসে আসছে আমাদের গীতার কথা কুলীন দেশাইয়ের মুখে, মা ফলেষু কদাচন। আমি অবাক হয়ে গেলাম, চোখে জল এসে গেল। মনে হলো আমরা ভারতবর্ষে বসে আমাদের নিজেদের যে ট্র্যাডিশন, যে ভ্যালুজ, যে এথিক্স ভুলতে বসেছি, আর এরা এই সুদূর বিদেশে তার চর্চা করছে। কি অসাধারণ বিজনেস। সেখানে তাকিয়ে দেখলাম চারিদিকে
সবাই ভীষণ এক্সাইটেড পিপল, ভীষণ মোটিভেটেড, ভীষণ পজিটিভ। সেই দেখে আমার উৎসাহ আরো বেড়ে গেল। আমার যারা ক্রস লাইন ছিলেন তারাও আমাকে এসে অনেক উৎসাহ যোগাতেন। আরেকটা জিনিস খুব ভালো লেগেছিল জানেন, আমি দেখলাম সেখানে স্বামী স্ত্রী মিলে বিজনেসটা তৈরি করছে। আমি এখানে অনেক কিছু করেছি, আরো হয়তো অনেক কিছু করতাম, কিন্তু আমি এমন একটা বিজনেসের সন্ধান পেলাম যেটা স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই মিলে একসঙ্গে করা যায়। আনন্দে বুক ভরে উঠল। একটা ঘটনা মনে পড়ে যায়, ইউএসএতে গিয়ে বাড়ির সকলের জন্য প্রচুর গিফট কিনেছি। আমার মেয়ের আদেশ ছিল, তুমি ইন্টারন্যাশনাল ট্রিপে যাচ্ছ, যতজন, সে আবার লিস্ট করে দিয়েছিল দুটো বিশাল পাতা জুড়ে, যতজনকে মনে পড়বে প্রত্যেকের জন্য গিফট আনবে। আমি তো ভাবছি বিপদ, যাই হোক কোনো রকমে কষ্ট টষ্ট করে অনেক গিফট কিনেছি, ব্যাগ ভর্তি। হঠাৎ একদিন রানা এসে আমার ব্যাগটা উল্টে খালি করে দিল, আর ক্যাসেট আর বুকস দিয়ে ভর্তি করে দিল। আমি তখন এত রেগে গেছি, কিচ্ছু বলতে পারছি না, তো ভীষণ রাগ হচ্ছে মনে মনে। যাই হোক চুপ করে আছি। কিন্তু মাত্র বছরের মধ্যেই জাস্ট দেখুন, সেই এক ব্যাগ ফেলে দেয়া গিফটের বদলে আমি আজ 100 ব্যাগ গিফট কিনে ভর্তি করতে পারি। তখন বুঝতে পারিনি ডানা আমাকে ঠিক কি বোঝাতে চেয়েছিল, কিন্তু যত দিন যাচ্ছে তত ফিল করছি কি অসাধারণ, কি দারুণ উপকার না সেদিন আমারও করেছিল। দেখুন, ও আমাকে শিখিয়েছিল টু বি ফোকাসড। ডাউনলাইনে যখন মাইন্ডসেট থাকে না, তখন আপলাইনের দায়িত্ব ডাউনলাইনের মাইন্ডসেট করার। যে ডিস্ট্রিবিউটার প্রথম ঢুকছে বিজনেসে, তাকে বুকস, টেপস, ফাংশনস, তার ইম্পর্টেন্সটা আপলাইনে বুঝিয়ে দেবে। সে তো নতুন। তখন থেকেই আমার রেগুলার ট্রেনিং শুরু হয়ে গেল। ব্রিট অ্যাটিটিউড সেশনেও গেলাম, সেখানে তো বিল ব্রিটকে দেখে, তার আগে অবশ্য এফিডিতেও দেখেছিলাম, কিন্তু একমাত্র অতক্ষণ ধরে বিল ব্রিটের কথা শুনে আমি মুগ্ধ। আমি যতবার, যত জায়গায়, যত ফাংশন অ্যাটেন্ড করেছি, ততবারই আমি মুগ্ধ হয়েছি, আমি আরো এক্সাইটেড ফিল করেছি। তো আমার ট্রেনিং তো চলছেই। এখন অনেকের নাম বললেই আপনারা চিনতে পারবেন, অনেক নামি দামি লোকেদের হাতে। তো একদিন রাত্রে মেরিল্যান্ডে মেরিয়ট হোটেল, ওখানে খুব নামকরা হোটেল, ওখানে বসে তীর্থঙ্কর আর সুপর্ণার ইন্টারভিউ নিচ্ছি। সেদিন এক অসাধারণ ঘটনা ঘটল। সেদিন ইন্টারভিউ নিতে নিতেই কখন জানি না তীর্থঙ্কর সুপর্ণা তাদের মনের যে বিশাল স্বপ্ন, সেটার বীজ আমার মনের মধ্যে বপন করল। তীর্থঙ্কর বলল যে শ্বেতাদি, আমরা কলকাতায় সবাই মিলে এত বিশাল টিম করব যে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভরিয়ে দেব। সেই মুহূর্তে আমি কিন্তু খুব একটা কিছু বুঝিনি, কিন্তু আমার মনের মধ্যে বিশ্বাস হলো যে হ্যাঁ, তীর্থঙ্কর সুপর্ণা যখন বলছে সেটা আমাদের করতেই হবে, আমরা করবই। আর সেই তীর্থঙ্কর সুপর্ণার বিশাল ড্রিমের সঙ্গে আমাদের ছোট ড্রিমটা মিলিয়ে দিলাম যে আমাদের পার্টিসিপেট করতেই হবে। বিশ্বাস রাখলাম আমরা করবই। ব্রিট সিস্টেমে যা যা বলে তাই তাই করতে লাগলাম আর কাজে নেমে পড়লাম। তারপর থেকে আপনারা অনেকেই জানেন, প্রত্যেক মিটিংয়ে প্রত্যেককে আমরা স্টেজ থেকে দাঁড়িয়ে চিৎকার করে বলে গেছি, আমরা নেতাজি স্টেডিয়াম ভরাবই।
আর মাত্র 2.5 বছরের মধ্যে, মানে বিজনেসটা স্টার্ট হওয়ার মাত্র 2.5 বছরের মধ্যে দেখুন আমাদের স্বপ্নের সঙ্গে আপনাদের সকলের স্বপ্ন মিলে, আপনাদের সকলের সহযোগিতায় আগামী 4 সেপ্টেম্বর আমাদের সেই বিশাল স্বপ্ন পূরণ হতে চলেছে। আমরা নেতাজি স্টেডিয়াম ভরাতে চলেছি। আপনারা আসবেন তো সবাই, সবাইকে নিয়ে। সেদিন থেকে শিখেছি যদি কোনো 0%-এর মধ্যেও লিডারশিপ কোয়ালিটি আপনারা কোথাও খুঁজে পান, তাহলে তাকে হাতে করে তুলে নিন, তাকে যত্নের সঙ্গে তৈরি করুন, দেখবেন সাকসেস আসবেই। আজকে তীর্থঙ্কর আর সুপর্ণার সাহায্য ছাড়া আমরা এই জায়গায় পৌঁছতেই পারতাম না। যদি জিজ্ঞেস করেন কি করেছিলে তোমরা, সত্যি কথা বলবো সেরম কিছুই করিনি। একটা অত্যন্ত সাধারণ কাপল একটা অসাধারণ ডিসিশন নিয়ে ফেলেছিলাম। শুধু মাথায় ছিল বিজনেসটা করবই, কোনোদিন ডিফোকাসড হইনি। আর বিশ্বাস ছিল নিজেদের ওপর, সাবমিশন ছিল আমাদের আপলাইনদের ওপর আর ব্রিড সিস্টেমের ওপর। সাকসেস আসতে বাধ্য। আর যদি সাকসেসের একটা ধাপেও এগিয়ে থাকি, তাহলে তার সম্পূর্ণ ক্রেডিট কিন্তু ব্রিড সিস্টেমের, সম্পূর্ণ ক্রেডিট আমাদের সব আপলাইনদের। তাদের সাহায্য ছাড়া, তাদের হাত যদি কোনোদিন না ধরতাম, এইটুকু সাফল্যও আমরা পেতাম না। দেখুন, যখন সাফল্যের কথাই হচ্ছে তখন বলি সাফল্যের পথে পদে পদে বাধা আছে। ইউ হ্যাভ টু ওভারকাম চ্যালেঞ্জেস। খালি চাষার গল্প হচ্ছিল না। এক চাষা মাটিতে অনেক বীজ ছড়িয়েছে, তার মধ্যে একটি বীজ স্বপ্ন দেখত সে কবে এই পৃথিবীর বুকে মাটি ফুঁড়ে বেরোবে, সূর্যের আলো পাবে, ফলে ফুলে সুন্দরভাবে ভরে উঠবে। পাশের বীজটার মনে কিন্তু কোনো স্বপ্ন ছিল না। সে সবসময় ভয়ে ভয়ে থাকতো, ও বাবা কি চাপা অন্ধকার, ও বাবা বরং এখানেই ভালো আছি, যদি মাটি ফুঁড়ে বেরোয়, বাচ্চারা যদি আমার পাতা ধরে টানে, তারা যদি খেলা করতে গিয়ে আমায় মারিয়ে ফেলে। সে শুধু এই সমস্ত ঘটনা ভাবত আর শুয়েই থাকতো। সে কোনোদিন কোনো স্বপ্ন তৈরি করলো না, জাস্ট ঘুমোতে থাকলো। এদিকে প্রথম বীজ তার স্বপ্নের শক্তিতে আস্তে আস্তে পৃথিবীর বুকে 2 হাত মেলে দিল। সে আস্তে আস্তে বড় হয়ে উঠল, ফলে ফুলে ভরে উঠল, সূর্যের আলোয় আবার আলোকিত হলো, নতুন করে খাদ্য পেল। বাচ্চারা আসে, তাদের ঘিরে ধরে খেলা করে, কত আনন্দই না করে। সেই দেখে সেই প্রথম গাছটি ভীষণ উৎসাহিত বোধ করল। সেই মাঠে কিন্তু মুরগিরাও বেড়াতে আসে। একদিন কিছু মুরগি এসছে, ঘুরতে ঘুরতে বেড়াতে বেড়াতে সেই দ্বিতীয় বীজটাকে খেয়ে ফেলল। তার আর স্বপ্ন দেখাও হলো না, সূর্যের আলোও দেখা হলো না। মরালটা হচ্ছে এই, যারা কিছু করবার তারা নিজেদের স্বপ্নের দিকে ফোকাস থেকে এগিয়ে যান, সমস্ত চ্যালেঞ্জেস ফেস করেন। আর যাদের কোনো স্বপ্ন নেই, যারা এগোতে চান না, তারা শুধু নেগেটিভসগুলো নিয়েই ভাবতে লাগেন, শুয়ে থাকেন, বসে থাকেন আর ভয় পান। দেখুন, এই পৃথিবীতে বাঁচতে গেলে আপনাকে চ্যালেঞ্জেস তো ফেস করতেই হবে। আর একটা কথা, আইদার লিড ইয়োর লাইফ অর ইটেন আপ বাই লাইফ। আমার স্থির বিশ্বাস এই বিজনেস আমাদের এই ভারতবর্ষে নারী জাগরণ নিয়ে আসবে, আমাদের আবার মনে করিয়ে দেবে ভারতীয় নারীর শক্তির কথা।
ইনফ্যাক্ট নারী জাগরণ তো হতে আরম্ভ করে দিয়েছে। কোথায় বলুন তো, ভারতবর্ষের কোন গ্রামান্তরে, কোথায় হাবিবপুর, কোথায় ধূপগুড়ি, কোন কোন জায়গা থেকে মহিলারা এগিয়ে আসছেন। তারা এসে মাইক ধরছেন, মাইক ধরে কত লোকের জীবনের পরিবর্তন নিয়ে আসছেন। একবার চিন্তা করে দেখুন তো, ভাবলে তো গায়ে কাঁটা দেয়। আর এই বিজনেস হলো কল্পতরু। সত্যি বিশ্বাস করুন, আপনি যা চাইবেন এই বিজনেস আপনাকে তাই দিয়েই ভরিয়ে দেবেন। শুধু মনের মধ্যে বিশ্বাসটা রেখে দিন। আমরা সত্যি কথা বলতে ভালোবাসার বীজ বপন করেছিলাম। তাই এই বিজনেসে আমরা কি কি পেয়েছি? টাইম, মানি, ফিউচার সিকিউরিটি, এইসব তো পেয়েছি। আর পেয়েছি ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ মানুষের বুকের ভালোবাসা, যা অমূল্য সম্পদ। কোনো কিছুর পরিবর্তে আপনি তার পরিবর্তন আনতে পারবেন না। দেখুন, অর্থ থেকে অনর্থ হতে পারে, ধর্মের মধ্যেও কিন্তু বিভেদ আছে, কিন্তু একমাত্র ভালোবাসা যার কোনো জাত নেই। সারা জগৎ এতে ধরা পড়ে। আপনার টিমে সমস্ত জাতের, সমস্ত ধর্মের লোক আসবে। সবাইকে ভালোবাসুন, সকলের সেবা করুন। আমাদের করতে হবে প্রচুর ক্ষমা। জানেন তো, প্রচুর ক্ষমা ছাড়া ভালোবাসা কিন্তু দেয়া যায় না, ভালোবাসা পাওয়াও যায় না। ক্ষমা করতে হবে সবাইকে, আমাদের ডাউন লাইন, আমাদের ক্রস লাইনস, এমনকি আমাদের আপলাইনকেও। যেখানে বুঝবো যে আমি ক্ষমা করতে পারছি না, সেখানেই কিন্তু আমার কাছে একটা কথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমি সেই জায়গাটায়, সেই সময়টায় ডিফোকাসড হয়ে যাচ্ছি। সেটাই কি আমাদের কাম্য? কখনোই নয়। ঈশ্বর যখন আপনাদের হাতে এত মানুষের জীবন পরিবর্তনের যে অপরচুনিটিটা তুলে দিয়েছে, সেই উদ্দেশ্য পূরণ করুন। ভুলে যাবেন না, ভালোভাবে বাঁচার অধিকার, স্বপ্ন দেখার অধিকার পৃথিবীর প্রত্যেকটি মানুষের আছে। বিশ্বাস করুন, এমনকি আপনারও আছে। ঈশ্বরের কাছে একমাত্র প্রার্থনা যেন তিনি আপনাদের সকলের স্বপ্ন পূরণ করেন। এবার আমি যার হাতে মাইক্রোফোনটা তুলে দেব, আমি জানি তিনি আপনাদের সবথেকে প্রিয় বক্তা, আর আমার কাছে তিনি হলেন শ্রেষ্ঠ বক্তা। আমি আমার হাজব্যান্ডকে জানি খুব ভালোভাবে যে তিনি পারফেকশনিস্ট। কোনো কাজে হাত দিলে মাঝপথে তা তিনি ছেড়ে দেবেন না। ইউএসএতে যে আমি ক্যামেরা হাতে আর টেপ রেকর্ডার হাতে মিটিংয়ে ছুটে বেড়াতাম, তার কারণ আমি জানতাম যে কোনো রকমে আমার হাজব্যান্ডকে যদি প্রপারলি বোঝানো যায়, তাকে যদি প্রপারলি এক্সাইট করা যায়, তাহলে এই বিজনেসের তিনি কিন্তু শেষ দেখে ছাড়বেন। ঈশ্বরের কৃপায় তাই ঘটেছে, আর তাই তো আজ আপনাদের সকলকে এখানে পেয়েছি। আরেকটা কথা বলি, লোকে বলে আমাদের এই ফ্যামিলিটা হচ্ছে এক্সটেন্ডেড ফ্যামিলি। আমরা বলি না? কি হলো, আমরা বলি তো এক্সটেন্ডেড ফ্যামিলি। এখানে কিন্তু ব্লাড রিলেশন নেই, সত্যি ব্লাড রিলেশন নেই, কিন্তু আমি বলি ফ্লাড রিলেশন আছে। ভালোবাসার বন্যা, মানুষের বুকের ভালোবাসার বন্যা আছে এখানে। আর এই বন্যার লকগেট যিনি খুলেছিলেন, আসুন আমরা সবাই মিলে
তাকে ওয়েলকাম জানাই। ওয়েলকাম the pioneer, our greatest leader, my diamond husband, Ashitavh Datta. Awesome, awesome, really. Thank you, thank you, thank you. সত্যি ভাবতে অবাক লাগে, এই এত বড় হল আমাদের কিন্তু এখানেই জন্ম হয়েছিল। এক্স্যাক্টলি এখানে নয়, এই পাশের ছোট হলটায়, মহাজ্যোতি সদন অ্যানেক্স, ওটাকে আমরা বলি আমাদের আঁতুড় ঘর। আমাদের সমস্ত মিটিং ওইখান থেকে শুরু হয়েছে। তখন আমার হোল টিম মিটিং মহাজ্যোতি সদন অ্যানেক্সে হতো, এবং বিশ্বাস করুন পুরো হল ভরতো না, 160 সিট। আমরা ভাবতাম হায় ভগবান, 160 সিট নিয়ে করব কি, এত লোক কই, কোনো মতে 80টা লোক আসে, এরকম অবস্থা ছিল। শুভাশিস সুজাতা 99-এর জানুয়ারিতে সিলভার হলো। ওদের ফার্স্ট, মানে আমার হোল টিমের প্রথম র্যালি বলতে যা বোঝায়, ওদের ফেলিসিটেশনের জন্য হলো ফেব্রুয়ারি মাসে মহাজ্যোতি সদন অ্যানেক্সে। পিছনের দিকে 2-3টে রো বেমালুম খালি ছিল। তো একটা বিশাল বড় কেক আনা হয়েছিল, সেই কেকটা কেটে সবাই মিলে ভাগ করে খাওয়া হয়েছিল। আমি একটু আইসিং চেটেছিলাম আর কি, আমার ভাগ্যে জোটেনি, সবাই ভাগ করে খেয়ে নিয়েছিল। তো এইভাবে শুরু হয়েছিল বিজনেসটা। আর মনে পড়ে, এখনো হয় নিশ্চয়ই, মহাজ্যোতি সদনে অ্যানেক্সে মিটিং থাকলেই নিচে নেবে ফুটপাতে দাঁড়িয়ে নিমকি খাওয়া, নিমকি চা। তখন থেকেই আমি সবাইকে বলতাম যে দেখো, এইটা ছেড়ো না, এইটা ছেড়ো না। হলের মধ্যে স্টেজের ওপরে বিজনেস বিল্ডিং হয়, আর হলের বাইরে এইখানে চা খেতে খেতে রিলেশন বিল্ডিং হয়। ওইটাই কিন্তু এই বিজনেসের ফাউন্ডেশন, ওইটাই এই বিজনেসের বেস। আর কি লাগে বিজনেসে? এই বিজনেসটা ইটস এ ফান, নো ডাউট। অন্য যে কোনো বিজনেসে দেখুন, বিজনেসম্যান মহা দুশ্চিন্তায় রাত্রিরে ঘুমোতে পারে না, তার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, ডাক্তার দেখাতে হচ্ছে, রাত্রিরে ঘুম নেই। যতক্ষণ ব্যবসা করছেন, সকাল 8টা থেকে রাত্রি 10টা অবধি ব্যবসা। বাড়িতে এসে দেখে ছেলে কত বড় হলো, এত বড় হলো, ছেলে হরাইজন্টালি বাড়ছে। বলে ও কি রে, এইভাবে দেখা? বলে না, ওইভাবে দেখি না তো, সকালে যখন বেরোই ঘুমোচ্ছে, রাত্রিরে যেয়ে আবার ঘুমিয়ে পড়েছে, এইভাবে শোয়া বাড়ছে। তারা আবার রাত্রিবেলা এসে যখন বিছানায় শোন, নিজেরা হরাইজন্টালি তাদেরও বাড়ে দুশ্চিন্তা, তারা বাড়েন না। সারাদিন ব্যবসা করে এসছেন, রাত্রিরে শুয়ে শুয়ে দেখছেন, ভাবছেন পরের দিন গিয়ে আবার দেখতে পাবো তো ব্যবসাটা। আর ইনকাম বাড়ছে না, প্রফিট বাড়ছে না, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। তো যাই হোক, এই বিজনেসটা করতে এসে দেখলাম এক দল মানুষ কি আনন্দে আড্ডা দিতে দিতে, পিকনিক করতে করতে, চড়ুই ভাতি করতে করতে ব্যবসা করছে। কারুর ভুরু কোঁচকানো নয়, সকলে হাসছে, কেউ কারুর ক্ষতি চায় না, সবাই সবাইকে সাহায্য করছে। তো অদ্ভুত বিজনেস। কিন্তু বিশ্বাস করুন, যদিও করতে খুবই ভালো লাগে, ইটস ফান, বাট ইটস নট প্লে। We need to understand it's a business. It's a serious thing. আমার মনে আছে প্রথম যখন আমরা বিজয়া সম্মিলনী করলাম 98-এ আশুতোষ মেমোরিয়াল হলে, নাচ গান, প্রত্যেকের ফ্যামিলি মেম্বার্সরা, বাচ্চারা, তাদের বাবা মারাও, ডিস্ট্রিবিউটরদের বাবা মা, সবাই মিলে এসেছিলেন। কে গাইতে পারে, কে নাচতে পারে, কে আবৃত্তি। আমায় একটা বাচ্চা ফোন করে বাড়িতে বলেছিল, যেটু আমি তো গাইতেও পারি না, নাচতেও পারি না, তাহলে আমি কি করব? আমার ভারী দুশ্চিন্তা হলো। একটা স্টেজ ভাড়া করা হয়েছে, স্টেজে করতে পারার মতো কিছুই তার জানা নেই। আমি, তুমি আঁকতে পারো? হ্যাঁ, আঁকতে পারি। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত হলো, আমি শুভাশিসকে বললাম যে তাহলে একটা ছবি আঁকার একটা এক্সিবিশন করতে হবে ওখানে, কারণ যারা গাইতে পারে না, নাচতে পারে না, তারা সত্যিই তো কি করবে? তখন তাদের কাছ থেকে প্রচুর ছবি নিয়ে এসে আমরা বাইরে টাঙিয়েছিলাম। তো
ইনফ্যাক্ট আমরা গোড়া থেকেই এই ব্যবসাটা শুধু টাকা বানাবার একটা উপায় হিসেবে দেখিনি, আমরা এটা একটা জীবনযাত্রা বলে নিয়েছিলাম। যে কথাটা বলা হয় অ্যাড ভ্যালু টু ইউর বিজনেস। দেখুন, টুইন ডিসিশনের ব্যবসা, এভরি ওয়ান অফ আস উই নিড টু টেক টুইন ডিসিশনস, এবং দুটো ডিসিশন যদি আমরা একই সঙ্গে নিতে পারি, নাথিং লাইক ইট। একটা ডিসিশন হচ্ছে 4,200 টাকা দিয়ে আমি কিটটা কিনলাম, প্ল্যান শুনেছি, ভালোই লেগেছে, বিগ পিকচারটা দেখতে পাচ্ছি, এই ব্যবসার মাধ্যমে আমার ভবিষ্যৎটা বেশ উজ্জ্বল হয়ে উঠবে, স্বপ্ন পূরণ হবে, এইসব বুঝতে পেরে আমি ডিসিশন নিলাম আমি 4,200 টাকা দিয়ে ব্যবসাটায় জয়েন করব। তারই সঙ্গে সঙ্গে আরেকটা ডিসিশনও নিতে হয়, দ্যাট আই উইল বিল্ড দ্য বিজনেস। এই বিজনেস বিল্ডিং ডিসিশনটা নিতে কারো কারো 6 মাস দেরি হয়ে যায়, কারো কারো 1 বছর দেরি হয়ে যায়, কারোর জীবনেই নেওয়া হয় না। কারণ সত্যি কথা বলতে কি, এইটা হচ্ছে সেই ব্যবসা যেটা পৃথিবীর বহু বহু অগুন্তি মানুষকে দাসত্ব থেকে মুক্তি দিয়েছে। এই ব্যবসায় জানেন তো, মুক্তি অনেক রকমের হয়। এই ব্যবসার মুক্তিটা নিচে থেকে ওপরে ওঠে। আগে পেটের মুক্তি, তাই না? গ্রাসাচ্ছাদনের চিন্তাটা আগে যায়, পেটের মুক্তি, তারপরে আপনার মনের মুক্তি, দেন কামস ইউর স্পিরিচুয়াল ফ্রিডম। এই ব্যবসা থেকে সব আসে। এবং সেই জন্যই সেটা যেটা বলেছিল, ওই কথাটার অর্থ এই, ইউ আর দ্য অনলি পিপল ইন দ্য ওয়ার্ল্ড হু ক্যান গিভ এনিবডি হোয়াট এভার দে ওয়ান্ট। আর এই ব্যবসাটা হচ্ছে পরশ পাথর বানাবার ফ্যাক্টরি, অর্থাৎ লিডার তৈরি করার ফ্যাক্টরি। আগে আপনি লিডার হন, আপনি নিজে পরশ পাথর হন। পরশ পাথর কি করে? যাকে ছোঁয়ে সে সোনা হয়। কিন্তু এ বড় আজব পরশ পাথর। এই পরশ পাথর যাকে ছোঁয়ে সে আবার পরশ পাথর হয়ে যায়। সে আবার যাকে সোনা মানে তো ব্লাইন্ড লেন, ওখানে শেষ। সোনা যাকে ছোঁয়ে সে কি সোনা হয়? হয় না। পরশ পাথর যাকে ছোঁয়ে সে সোনা হয়। আবার আমাদের পরশ পাথর যাকে ছোঁয়ে সে আবার নিজেও পরশ পাথর হয়ে যায়। আমাদের উদ্দেশ্য একটাই। সবাই বলে আমেরিকায় অত সোজা নয়, তোমরা দুমদাম করে সিলভার হয়ে যাচ্ছ, গোল্ড হয়ে যাচ্ছ, ডিডি হয়ে যাচ্ছ, এমারাল্ড হয়ে যাচ্ছ, ব্যাপার কি? চোখের পলক ফেলতে ফেলতে সব দমাদ্দম সব রকমের পিন টিন ভেঙে। আমাদের খেটে খেতে হয়। ওয়েল, ওকে, উই আর ব্লেসেড উইথ নাম্বারস। ভারতবর্ষে আমাদের মানুষের অভাব নেই, কিন্তু সব আমজনতা। আমরা তাদের আমজনতা বানাবো, এটাই আমাদের উদ্দেশ্য। আমজনতা ততক্ষণই থাকে যাদের স্বপ্ন নেই বলবো না, স্বপ্ন দেখার সাহস নেই, স্বপ্ন পূরণের প্রচেষ্টা নেই। হচ্ছে, হবে, দেখি, যদি, কিন্তু, নয়তো, নতুবা, এই সমস্ত কথা অ্যামওয়ের আমাদের ডিস্ট্রিবিউটরদের ডিকশনারি থেকে বাদ। একটা পুকুরে পদ্ম পাতার ওপর 3টে ব্যাঙ, তার মধ্যে 2টো ভাবছিল জলে টুপ করে লাফ দিলে কেমন হয়। কটা পড়ে রইল? কথা হচ্ছে, ওয়েল, দিস ইজ অ্যানাদার কাইন্ড অফ ম্যাচুরিটি। একটা রসিকতা জানা থাকলেও সেটা না জানার ভান করা। হ্যাঁ, সত্যি এইসব আমাদের শিখতে হবে। When somebody is saying it from the stage, he has a point to make, তাই না? সে একটা উদ্দেশ্য নিয়ে বলছে। সেই আমার মনে আছে, আমি একটা ডিটেকটিভ স্টোরি, একটা সিনেমা দেখতে ইভিনিং শোতে, তখনও ম্যাটিনি শোটা ভাঙেনি, বাইরে দাঁড়িয়ে আছি, ভিড় ভাঙলো, আমি ইভিনিংয়ে ঢুকবো। হঠাৎ একটা লোক আমার পাশ দিয়ে যাওয়ার সময় বলে গেল, ওই বাড়ির ঠাকুর ওই খনি, জানেন তো, খুব ম্যাচিওর্ড। আমার 25 টাকা দিয়ে কেনা টিকিটটা জলে গেল। ওইটাই লাস্ট সিনে, ওইটাই উদ্ঘাটন হবে, কে খুনি। আমি হলে ঢোকার আগে সে আমায় বলে দিয়ে চলে গেল। হ্যাঁ, 2টো ব্যাঙ ভেবেছিল লাফাবো, লাফায়নি।
তাই জন্য তিনটেই রয়ে গেল। আমরা কিন্তু ওই রকমই বসে আছি, ব্যাঙ নই মানুষ। আমরাও কিন্তু ভাবছি একদিন লাফাবো। টুইন ডিসিশনের দ্বিতীয় ডিসিশনটা হচ্ছে ওইটা, যে যখন জয়েন করেছি এবার যা করার সব করব। এই ডিসিশনটা নেওয়াটাই হচ্ছে সবচেয়ে জরুরি। আর আমাদের ওই দুটো ডিসিশনই একসঙ্গে আমরা নিয়ে ফেলেছিলাম। ইনফ্যাক্ট আমরা সেকেন্ড ডিসিশনটা ফার্স্ট ডিসিশনের 1 বছর আগে নিয়ে ফেলেছিলাম। যখন প্ল্যান দেখাতাম, তারপর 963 শিখলাম, সিলভার হলে তখন 30 টাকা, 1 পিভি মানে 30 টাকা, সেই হিসেব করলে 41,000 সামথিং, 41,040 টাকা এরকম হতো। আর যত জয়নিং এর ডেট এগিয়ে আসছে, তারপরে সিলভার হব, সিলভারও হয়ে গেলাম, আর বুক ধুক 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 করছে। এতদিন তো সবাইকে বলে এসেছি সিলভার হলে, তখন তো জানতাম না যে ইনকামটা ডিপেন্ড করে আপনার পিন এবং টিম স্ট্রাকচারের উপর। এসব কে জানতো? কিছুই জানতাম না, আপন তালে গোলে করে গেছি। আর ভগবানের কাছে, ভগবান এবার তো মার খাবো যদি 41,000 চেক আবার তখন দেখাতে হয়েছিল আমায়। কই দেখি, তবে যে বলেছিলে, তখন দেখাতে হয়েছিল। আবার আমি চুপি চুপি, কি অসভ্যতা, নিজের চেক জেরক্স করে করে, বাবু তুই রাখ, এই তুই রাখ, দেবাশিস রাখ, যদি কেউ মারবে বলে দেখাবি। কিন্তু মজাটা কি জানেন? ওই যে বললাম, এভরিথিং ফেল ইন প্লেস, সমস্ত কিছু ঠিকঠাক ঘটেছিল আমাদের ক্ষেত্রে। কঙ্কন এসেছিল এখানে যাদবপুর ইউনিভার্সিটিতে, ও আমায় বলেছিল যে অসিতাবদা তুমি 12 ওয়াইড। হ্যালো, হ্যাঁ। 2 লেগে 12 ডিপ। হ্যালো, হ্যাঁ। এরকম তোমার টিম স্ট্রাকচার? হ্যাঁ। এ এত পিভিতে, ও এত পিভিতে, সে এত এরকম? হ্যালো, হ্যাঁ। ইউ আর গোয়িং সিলভার। দেখুন, এই বিজনেসটা তো কাগজে সেলস অ্যান্ড মার্কেটিং প্ল্যান 960 লিখে টিকে 4 বেসিক্স 8 কোর স্টেপস কার্ডিনাল রুল সব ছাপিয়ে 2-3 পাতায় আপনাদের দিয়ে দেওয়া যায়। সেটা পড়ে নিয়ে ডায়মন্ড হয়ে যেতে পারেন তো? সম্ভব নাকি? সম্ভব নয়। আনলেস ইওর আপলাইন হেল্পস ইউ আউট, কখনোই আপনি ওইটা পড়ে ডায়মন্ড হয়ে যেতে পারবেন না। মানে কিরকম জানেন তো? তেন্ডুলকার যে ব্যাটটায় ডাবল সেঞ্চুরি করেছে, ওই ব্যাটটা আমার চাই, ওই ব্যাটটা পেলেই নেমে গিয়ে ডাবল সেঞ্চুরি করে আসবো। আপলাইন হচ্ছে ট্রেনার, ওটা সম্ভব নয়। এই বিজনেস মিলিয়নকে মিলিয়নিয়ার করেছে, তার মানে এই বিজনেসে জয়েন করলেই যে আমি মিলিয়নিয়ার হব তার গ্যারান্টি নেই। একজন আমায় বলেছিল, আমি একটা প্ল্যান দেখাচ্ছি, এক ভদ্রমহিলা বলেছিলেন সামনে থেকে, এই যে আপনারা বলেন সিলভার টিলভার অমুক তমুক 40,000 50,000 সবাই পায় না। আলু ঠিক বলেছেন, তবে আরেকটা কথা বলি, কাউকে পেতে বাধাও দেওয়া হয় না। এই কথাগুলো কেন বেরোয় জানেন? তিনি নিজেকে হাড়ে হাড়ে চেনেন, তিনি নিজে যে এফার্ট দেবেন না, খাটবেন না এবং আলটিমেটলি ফেলিওর হবেন, এই সম্বন্ধে স্থির বিশ্বাস আছে, তাই আগে থেকে গেয়ে রাখছেন। সবাই হয় না, হয় না তো বটেই। দেখুন, কথা হচ্ছে স্কুলেতে একটা ক্লাসেতে সবাই ক্লাস করছে 365 দিন, টিচার এসে পড়াচ্ছে, ওই 45 মিনিটের পিরিয়ড, প্রত্যেকটি ছাত্র এসে ক্লাসে বসছে, তাদের বাবা মা প্রত্যেককেই বই খাতা কিনে দিয়েছে, পেন্সিল কিনে দিয়েছে, মা আবার কত যত্ন করে টিফিন করে দিয়েছেন রোজ, একটা পেস্ট্রি, একটা কলা, 2টো থিনারা রুট বিস্কুট, ঠিক আছে, এত খেটে খেটে করে দিচ্ছেন। কিন্তু তবু দেখা যাবে বছরের শেষে পরীক্ষাটায় একজন ফার্স্ট হয়েছে, কেউ কেউ একটু ভালো নম্বর পেয়েছে, অনেক সেকেন্ড ক্লাস, কিছু ছেলে ফেলও করে গেছে। কেন? Given the same opportunity, the attitude differs. কেউ বলতে পারবেন না আমাকে তো শেখায়নি, কই এ কথা তো আমায় বলেনি, কেউ বলতে পারবেন না। প্রচুর মিটিং এর কোনো অভাব নেই, সেমিনারের অভাব নেই, টিচার, সাকসেসফুল ডিস্ট্রিবিউটার্স, তাদের বলে বলে গলা ব্যথা হয়ে গেল, কোনো কিছুর অভাব নেই।
বই আছে, ক্যাসেট আছে, সমস্ত কিছু আছে। ছাত্র হওয়া বড় শক্ত, ভালো ছাত্র হওয়া বড় শক্ত। ভালো ছাত্র মানে মনের দরজা জানলা খোলা রেখে আপনাকে শিখতে হবে, তারপরে মনের জোরের সঙ্গে, স্টিকেবিলিটির সঙ্গে, অ্যাকাউন্টেবিলিটির সঙ্গে পারসিস্টেন্টলি, কনসিস্টেন্টলি করে যেতে হবে। চাষি যখন বীজ পোঁতে পরের দিনেই সসড় করে গাছ গজায় না। আজকে বীজ পুঁতলে 3 মাস বাদে গাছ গজাবে। ওই 3 মাস চাষি কি করে? সে রোজ মাঠে যায়, রোজ গিয়ে জল দেয়, রোজ গিয়ে একটুখানি সার দেয়, আগাছা থাকলে তুলে দেয়। এই 3 মাস সে গুনগুন করে গান করছে। গানটা কোত্থেকে আসছে? স্থির বিশ্বাস। আমার বাপ ঠাকুরদা ঠিক এই করেছে, ফসল পেয়েছে। ওই তো ওই জমির মালিক, সেও ওই করছে, ফসল পেয়েছে। কোথাও কোনো উদাহরণ নেই যে বীজ ছড়িয়ে সারা মাস খেটে, 3 মাস খেটে, ভগবানের কি তার উপর রাগ আছে নাকি? সবাইকে দিয়ে চোখে দেবে না? এই বিশ্বাসে সে খেটে যাচ্ছে। তো ওই জন্যে যার সেই বিশ্বাস আছে সেই সাকসেসফুল। ওই বিশ্বাস দিয়েই শুরু, ওই বিশ্বাসেই স্থায়িত্ব, আবার বিশ্বাস না থাকলে ওইখানেই শেষ। অনেক কিছু জিনিস আপনি দেখতে পাবেন না। আপনি যে সময় এখন জীবন ধারণ করছেন এইটার নাম বর্তমান। আপনি 5 বছর বাদে হয়তো ডায়মন্ড হবেন, সেই সময়টা এখন আসেনি। আপনাকে আমি কি করে নিয়ে গিয়ে দেখাবো সেখানে যে আপনি ডায়মন্ড? আপনাকে বিশ্বাস করতে হবে যে আমি ডায়মন্ড। আপনাকে ভাবতে হবে যে আমি ডায়মন্ড, এটা যা দেখছি এটা রিপ্লে। মাঠে যখন খেলা হয় মোহনবাগান ইস্ট বেঙ্গল, পাশাপাশি মোহনবাগানের সাপোর্টার, ইস্ট বেঙ্গলের সাপোর্টার, মোহনবাগান একবার দৌড়ে দৌড়ে গিয়ে ওখানে চেপে ধরছে, মোহনবাগানের সাপোর্টার খুব হই হই করছে, ইস্ট বেঙ্গলের সাপোর্টাররা তখন চেঁচাচ্ছে। আবার ইস্ট বেঙ্গল যখন চেপে ধরছে তখন মোহনবাগান একটু মন মরা, ইস্ট বেঙ্গলের তখন এই করতে করতে হয়তো মোহনবাগান গোল দিয়ে দিল কি ইস্ট বেঙ্গল গোল দিয়ে দিল, নিজেদের মধ্যে মারামারি ছুঁড়োছুড়ি শুরু হয়ে গেল, দাঙ্গা। কিন্তু ওই খেলাটাই পরের দিন মোহনবাগানের 2 ভাই, একজন মোহনবাগানের সাপোর্টার, একজন ইস্ট বেঙ্গলের সাপোর্টার, সোফায় পাশাপাশি বসে টিভিতে দেখছে। মারপিট হয় না তো, বাড়িতে বসে চুপচাপ শান্তভাবে খেলা দেখছে। কেন বলুন? রেজাল্টটা তো জানা, আগের দিন হয়ে গেছে খেলাটা, রেজাল্টটা তো জানা। আপনিও যদি জানেন আমি ডায়মন্ড, আজকে আমায় কে না বলছে, কে প্রোডাক্ট দামি বলছে, কে আমি মিটিং আসবে বলে এলো না, আমার ভারী বয়ে গেল, আমি তো দেখতে পাচ্ছি, এটা তো রিপ্লে দেখছি আমি, আই এম এ ডায়মন্ড। আপনি যদি নিজেকে ডায়মন্ড ভাবেন, আপনি যদি ভবিষ্যৎটাকে দেখেন, কে আপনাকে আটকাবে বলুন তো? কে আপনাকে আটকাবে? অনেকে ভাবে যারা লিডার, যারা সাকসেসফুল, যারা চ্যাম্পিয়ন, আপলাইন বোধহয় তাদের আলাদা কিছু রহস্য শিখিয়ে দিয়েছে। আমাদেরও সব শেখায় না, ওদের জন্য আলাদা ক্লাস হয়। একদম বাজে কথা। চ্যাম্পিয়ন্স নেভার ডু ডিফারেন্ট থিংস, দে ডু থিংস ডিফারেন্টলি। ওরা অন্যভাবে করে, উইথ অ্যাটিটিউড, স্থির বিশ্বাসের সঙ্গে করে। দেখুন, ওই একই গাড়ি রেসিং হচ্ছে, ওই একই গাড়ি 10টা দেয়া হচ্ছে, একজন ফার্স্ট হচ্ছে। কেন? এই গাড়িতেই লোকে রেসে ফার্স্ট হয়, সবগুলোই ভালো কোম্পানির ভালো গাড়ি, রেসিং কার, কিন্তু একজন ফার্স্ট হচ্ছে। ভেহিকেলটা একই, ভেহিকেল আপনাদের সকলের, যারা যারা কিট নিয়েছেন, আপনারা প্রত্যেকেই কিট নিয়েছেন, ইউ আর গিভেন দ্য সেম অপরচুনিটি অ্যাজ বিলব্রিট গট। কান্তিগালা যে অপরচুনিটি পেয়েছে, তীর্থঙ্কর যা পেয়েছে, বিলব্রিট যা পেয়েছে, আপনারা প্রত্যেকে তাই পেয়েছেন। অ্যাটিটিউডের ডিফারেন্স। আপনি যদি মনে করেন আমি বিলব্রিট হব, আপনারা কালকেই দেখেছেন একজন ক্রাউন অ্যাম্বাসেডরকে, তারও 2টো পা, আপনারও 2টো পা, তিনিও মানুষ, তিনিও শার্ট প্যান্ট, আপনিও শার্ট প্যান্ট, তিনিও কথা বলছেন, আপনিও কথা বলছেন। ওনার সঙ্গে আপনার ডিফারেন্স যত বেশি, মিল তার চেয়ে অনেক বেশি, অমিলের চেয়ে মিল বেশি। তা তিনি হতে পেরেছেন, আপনি পারবেন না কেন? জাস্ট থিঙ্ক ইট, জাস্ট বিলিভ ইট। আপনি যদি বিশ্বাস করেন আমি পারবো, আপনি পারবেন। পারবো টারবো নয়, হয়ে গেছে, ইটস ডান। আপনারা কে কে ডায়মন্ড হবেন?
যারা দুহাত তুলেছেন ডাবল ডায়মন্ড। আসলে কি জানেন, মিটিং ইজ ভেরি গুড, দল বেঁধে থাকলে এক্সাইটমেন্টটা আসে ভালো। এই মিটিংটা ভাঙবে, বাড়ি ফিরে যাবেন একলা একলা, তখন যে এই এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারবে, তখন যে এই শপথটাকে মাথার মধ্যে জাগিয়ে রাখতে পারবে, হি ইজ উইনার। এখানে সবাই হাততালি দিচ্ছে, হাত আপনি চলে, কিরে হাততালি দিচ্ছে, ও যে দিচ্ছে, তুই নাচছিস কেন, ও যে নাচছে। দলে পড়লে একটা মাস হিস্টেরিয়ার ব্যাপার হয়, কিন্তু বিলিভ মি, আপনি ফিরে গিয়ে যদি একা একা হাততালি দিতে পারেন, নিজে নিজেকে এক্সাইট করে রাখতে পারেন, সেলফ ডিসিপ্লিন, নিজে নিজে দেখুন, এখানে আমরা বলি দেয়ার ইজ নো বস। এই বিজনেসে আপনার বস আপনি নিজে, কিন্তু ভুলে যাবেন না আপনার বস আপনি নিজে, এই কথাটার মানে হচ্ছে আপনার সাবঅর্ডিনেটও আপনি নিজে। আপনার নিজের হুকুমে আপনাকে চলতে হবে। অ্যান্ড দ্যাট ইজ $1 মিলিয়ন কোয়েশ্চেন, আপনি নিজেকে কি হুকুম দিচ্ছেন, ডে ইন ডে আউট আপনি কি হুকুম দিচ্ছেন নিজেকে? যাসনি, পারবি না, করিসনি, টিভি দেখ, আপনি এই হুকুম দিয়ে যাবেন দিন রাত্রির, আর বছরের শেষে কি পাকা আম নাকি গাছ থেকে টপ করে পড়বে? আবার যখন ঘুম ভাঙে, এই আমার সঙ্গে যে হয়েছিল সে তো বেরিয়ে গেল, সে দেখছি 15%, আমি 3-এ পড়ে আছি, চল যা হোক করে একটা ম্যানিপুলেট করে যা হোক করে আমার সিলভার হতেই হবে। ওয়েট, হ্যাভ পেশেন্স, ঠিক যেভাবে আপলাইন বলছে সেইভাবে করুন, নইলে একদম রুইন্ড হয়ে যাবে বিজনেস। জ্যৈষ্ঠী মাসে আম পাকে, গাছ পাকা মিষ্টি আম খেতে গেলে আপনাকে জ্যৈষ্ঠী মাস অব্দি অপেক্ষা করতে হবে। আপনি যদি শীতকালে আম খেতে চান, তাহলে গাছ থেকে এই ছোট ছোট হয়তো গুটি ধরেছে, ওইটাকে পেড়ে নিয়ে স্টেরয়েড মেরে কার্বাইড দিয়ে পাকিয়ে একটা দরকচা মার্কা, সে কাকেও খাবে না, কাকেও খাবে না সে আম। পেশেন্স, ডু দ্য নিডফুল অ্যান্ড হ্যাভ পেশেন্স। পেশেন্স কাকে বলে? ওয়েটিং ফর গডস টাইম। থিংস উইল হ্যাপেন ইন গডস টাইম, নট ইন ইয়োর টাইম। আপনি এই বিশ্বের নিয়ন্তা নন, আপনি আপনারও নিয়ন্তা নন। ঈশ্বরের যখন ইচ্ছা হবে, ঈশ্বরের যখন সময় হবে, তখনই ঘটনা ঘটবে। ইউ জাস্ট ক্যারি আউট, যা বলা হচ্ছে আপনি করে যান। অত ভবিষ্যৎবাণী আপনাকে কেউ করতে বলেনি। এই মাসে আমি 3 জনকে নামাচ্ছি, কি করে জানলেন 3 জনে নামবে? আপনি বলুন আমি এতগুলো প্ল্যান শো করব, তীর্থঙ্কর বলেছিল। আপনি যদি ভাবেন যে এ মাসে আমি 3 জনকে জয়েন করাবো, যদি করাতে না পারেন, ইউ ফিল ডিমোটিভেটেড, তাই না? প্রচন্ড হতাশ লাগে। কিন্তু আপনি যদি অন্যভাবে নেন যে আমি এ মাসে 15টা প্ল্যান শো করব, 30টা প্ল্যান শো করব, আমরা জানি 20% সাকসেস আসে। 30 জনকে যদি আমি প্ল্যান দেখাই, 6 জন জয়েন করতে পারে। কিন্তু যদি একজনও জয়েন না করে, মাসের শেষে আপনি যখন নিজেকে ইভ্যালুয়েট করছেন, কি দেখবেন? আপনি টার্গেট নিয়েছিলেন 30টা প্ল্যান দেখাবো, দেখিয়েছেন, ইয়েস, ইউ আর সাকসেসফুল। কিন্তু আপনি যদি বলতেন আমি 6 জনকে জয়েন করাবো, তারা কি আপনার হুকুমে চলবে নাকি? কে জয়েন করবে না করবে আপনার কথাই হবে। যার ইচ্ছে হবে, যার প্রয়োজন আছে, সে কান্তি বলেছিল, অসিতাবু, ইউ গো অন শোয়িং প্ল্যান। তুমি 10টা পটকায়, 10টা বোমায় আগুন লাগিয়েছো, 2টো ফাটলো, বাকি 8টা ফাটলো না, খুলে দেখা গেল 8টার মধ্যে বারুদই নেই, তো সেটা তোমার দোষ নাকি? বাইরে থেকে দেখতে সব একরকম, জানেন তো, 2 পায়ে হাঁটে, সবই মানুষ। কেউ সামনে এসে বসেছে, সিলভারদের জন্য সিট সেখানে এসে বসেছে, তার আর্জটা এমন, আমি সিলভার হব, যদি সিটে বসেই হয়ে যাওয়া যায়। আবার কেউ কেউ ওই পেছনের সিটে বসে, কেন বলুন তো? গম্ভীরভাবে বলছে পেছন থেকে ভালো শোনায়। আসলে আমি তো জানি ওইখানে ঢুললে স্পিকার দেখতে পায় না। তো এই হচ্ছে ব্যাপার। সাকসেস ইজ আ ডিসিশন টেকেন কনসিয়াসলি। বসুন, হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে ডিসিশন নিন, উই উইল ডু ইট। সেকেন্ড ডিসিশন যেটা নেওয়া হয়নি, সেই ডিসিশনটা নিন। যে যেখানে আছেন, যিনি 3-এ আছেন 6 যাবার ডিসিশন নিন, যিনি সিলভারে আছেন গোল্ড ডিডি হওয়ার ডিসিশন নিন। আর কি জানেন, এই পিনগুলো আর কিছু নয়, পিনস ক্যানট বি ইয়োর ডেস্টিনেশন,
আমার জীবনের স্বপ্ন আমি কবে এমারাল্ড হব। আপনি গাড়ি করে যাচ্ছেন টুয়ার্ডস ইউর ডেস্টিনেশন, ওগুলো মাইলস্টোন। পথের পাশে সিলভার পেরিয়ে গেল, যাক অনেক দূর এসেছি, গোল্ড পেরিয়ে গেল, মাইলস্টোন, ডিডি, এমারাল্ড, ডায়মন্ড, এগুলো কি দিচ্ছে? দিজ আর অনলি মেজার্স হাউ নিয়ার ইউ হ্যাভ কাম টু ইউর ডেস্টিনেশন। আপনি আপনার ড্রিমের, আপনার ডেস্টিনেশনের কত কাছে এসে পড়েছেন সেইটা দেখাচ্ছে ওগুলো। ওগুলো পথের পাশে পোঁতা আছে। এমারাল্ড পিন জড়িয়ে শুয়ে ঘুমিয়ে পড়লেন, আর আমার জীবনের স্বপ্ন পূরণ হয়ে গেছে। না বললেও আপনি তাকে ইয়েস করে নিতে পারেন। জানেন রত্নাকরের গল্প জানেন? রত্নাকরকে বলেছিল তুই রাম নাম কর, তখন বলেছিল যে আমি রাম নাম বলতে পারি না, মরা, তাহলে তুই মরা বল, মরা মরা রাম 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 রাম, রাম হয়ে গেল। সব নেগেটিভ পজিটিভ হয়ে যাবে এই বিজনেসে। রত্নাকরকে বাল্মীকি করার বিজনেস এটা, এই ব্রিড সিস্টেম তাই করতে পারে। নিজেকে নয়, দু চোখ ভরে জগৎটাকে দেখা, নিজেকে নয় দু চোখ ভরে জগৎটাকে দেখা, মানুষ নিয়ে চলতে চলতে মানুষ হতে শেখা। থ্যাংক ইউ ভেরি মাচ। নাইস